আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটাতে। আজকে ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস, কারণ অনেকেই সমাসকে অনেক ভয় পায়, অনেকে সমাস অ্যাভয়েড করার চলার চেষ্টা করে, অনেকে আবার সমাস দেখলে মানে মনে করো পড়ালেখাই বন্ধ করে দেয়, এরকম একটা অবস্থা। তো সবাই যারা আজকে আমরা সমাস ভয় পাই তাদের সবাইকে নিয়ে আজকে এই ক্লাসটা আমরা আয়োজন করেছি, যাতে করে সমাস শিখতে যারা বলে লাগে নাকি 6 মাস, তাদেরকে আমরা আজকে ভুল প্রমাণ করতে পারি। তো তোমরা একটু ক্লাসের শুরুতেই আমাকে ক্লাস ডিসকাশনে কমেন্টে লিখে জানাও যে আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা, আমাকে তোমরা প্রপারলি দেখতে পারছো কিনা, এবং আমার পিছনে যে বোর্ডটা আছে বোর্ডের মধ্যে বিভিন্ন জিনিসপত্র লেখা থাকবে, সেই লেখাগুলো তোমরা ঠিকঠাক মতো দেখতে পারছো কিনা। অলরাইট। সো এর মাধ্যমে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে আলাদা করে লিখে জানাতে পারো। আজকে ক্লাস ডিসকাশনেই আমরা আলোচনাগুলো করব। সামিরা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সমাসের খুব অ্যাডভান্সড কিছু পড়বো না, আমরা সমাসের বেসিক জিনিসগুলো পড়বো। ফর এক্সাম্পল, সমাসের ক্ষেত্রে যেমন উপপদ তৎপুরুষ সমাস আছে, আমরা অত কঠিন জিনিসে যাব না, কারণ অনেকেই আমাদের মধ্যে এমন আছে যারা সমাসের একদম বেসিক যে জিনিসগুলো, একদম ছোটখাটো সিম্পল জিনিসপত্র যেগুলো, অর্থাৎ মনে করো যে জিনিসগুলো পারলে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া সম্ভব, অতটুকুই আমরা পারি না। কিন্তু এর উপরে অ্যাডভান্স যে জিনিসগুলো আছে, মনে করো যে উপপদ তৎপুরুষ সমাস বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওইগুলা পারার জন্য আজকে ক্লাসটা না, ওইটার জন্য আমরা আলাদা আমাদের পেইড কোর্সের মধ্যে ক্লাস করব। দুইটা ক্লাস আছে সমাস নিয়ে, পরবর্তীতে পেইড কোর্সে যারা ভর্তি হয়েছে তারা ওই ক্লাসটা পাবা। তো ওইখানের ক্লাসে যেটা হবে যে আমরা কিন্তু একদম শুরু থেকে আবার পড়াবো, অর্থাৎ আজকের ক্লাসটা যদি কোনো পেইড কোর্সে ভর্তি হওয়া স্টুডেন্ট নাও করো তাতেও খুব বেশি সমস্যা নাই, বাট যদি করো তাহলে কিন্তু ইভেন পেইড ব্যাচের স্টুডেন্টদের থেকেও এগিয়ে থাকতে পারবা। এই জন্য আজকের এই ক্লাসটা অর্গানাইজ করা। আলহামদুলিল্লাহ ভালো আছি সৌরভ খান, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সামিরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরাইট। সো তোমাদের নিশ্চয়ই কলেজ পেয়ে গেছো তোমরা, এবং কলেজের ক্লাসের কি অবস্থা একটু জানাও তো দেখি। কলেজ ক্লাস শুরু হয়েছে কি হয় নাই, অবস্থা ব্যবস্থা কি সেটা একটু বলো। আমরা আজকে সমাসের বেসিক নিয়ে আলোচনা করব, খুব কঠিন কিছু পড়বো না। 1.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে, অর্থাৎ আমরা 8টা থেকে শুরু করে 9:30 পর্যন্ত ক্লাস করব। এই 1.5 ঘন্টার মধ্যে যতটুকু আমাদের পড়া সম্ভব ততটুকু আমরা পড়বো। অলরাইট। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে সামিরা ইসলাম, হ্যাঁ। ওকে। অলরাইট। সো সবাই জয়েন করে ফেলো আস্তে আস্তে। আমরা ঠিক 8টা বাজে আমাদের পড়ানোটা স্টার্ট করে দিব। তোমরা এই কথাটা কি শুনেছো এর আগে যে সমাস শিখতে লাগে 6 মাস? এটা কি আমরা এর আগে কখনো শুনেছি? আমি আমার ছোটবেলায় শুনেছি, তো তখন থেকে আমার এটা নিয়ে একটা কিউরিওসিটি, একটা আগ্রহ ছিল যে আসলেই কি সমাস শিখতে 6 মাস লাগে কিনা। আমার পরবর্তীতে পড়াতে গিয়ে আমার অবজারভেশন হচ্ছে যে না, আসলে অনেকে সমাসের যে বেসিক গুলো রয়েছে, মনে করো কোনটা পূর্বপদ, কোনটা পরপদ, কোন বিভক্তি কোনটা, কোনটা কি জিনিস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা প্রপারলি না জানার কারণে আমরা ঠাড়া মুখস্থ করার চেষ্টা করি, সিভিকেম করার চেষ্টা করি, মানে চোখ বন্ধ করে মুখস্থ করার চেষ্টা করি, এবং পরবর্তীতে সমাসের মতো এত ব্রড একটা টপিক বেসিক না বুঝে শুধুমাত্র মুখস্থ করার চেষ্টা করি বলে আমাদের কিন্তু আয়ত্তে আসে না কখনোই। আমরা আমরা যখন ক্লাস 6-এ পড়া শুরু করি সমাস, তখন আমরা পারি না। এসএসসি যখন দেই তখন আমরা পারি না। এইচএসসি বা কলেজ লাইফেও পারি না, অ্যাডমিশনেও পারি না, এবং পরবর্তীতে যারা চাকরির বাজারে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলো যারা দিতে যায় তারাও কিন্তু সমাস নিয়ে স্ট্রাগল করে। এই জন্য আজকেই সুযোগ তোমাদের সমাস নিয়ে যত বেসিক সবকিছু ক্লিয়ার করে ফেলার কথা। অলরাইট। রাজ বলছে শুনেছি ভাইয়া, আজকে এটা প্রমাণ করে দিব যে সমাস শিখতে 6 মাস লাগে না। আজকের একটা ক্লাসে আমরা হয়তো সমাসের সবকিছু পড়াতে পারবো না, বাট সমাসের যতটুকু পড়লে তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, অতটুকু আমি ইনশাল্লাহ আজকে 1.5 ঘন্টার এই ক্লাসটার মধ্যেই কমপ্লিট করে দিব। 8টা থেকে 9:30 পর্যন্ত আমাদের ক্লাস। সো আজকে ক্লাসটা যারা বুকিং করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাস বুক করে আসার জন্য, আমাদের ওভারঅল অ্যাপ আর ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। তোমাদের একটা ছোট্ট টাস্ক আছে, সেটা হচ্ছে তোমাদের কলেজের যে সকল বন্ধুরা রয়েছে, কলেজের বন্ধুদেরকে পরবর্তীতে, আজকে তো আর সময় নাই, সো কলেজের বন্ধুদেরকে পরবর্তীতে এই যে রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা আছে সেই রেজিস্ট্রেশনের লিঙ্কটা দিয়ে দিতে পারো, তারাও কিন্তু ফ্রিতে এসে আমাদের ক্লাসগুলো করে দেখতে পারে যে আমাদের ক্লাসগুলো আসলে কেমন হয়। ওয়ালাইকুম আসসালাম আয়শা, ভালো আছি। সুরাইয়া মহিমা, সামিয়া মুন্সি, ওয়ালাইকুম আসসালাম। আজকে টিচার ইনবক্স রাখি নাই ভাইয়া, আমাদের যে ফ্রি ডেমো ক্লাসগুলা এখানে আমরা আলাদা করে টিচার 2 বা টিচার ইনবক্স রাখি না, এখানে সব কথাবার্তা টিচার 1 এর সাথেই হয়, ঠিক আছে? এইভাবেই আমরা সিস্টেম করেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইজা জান্নাত, ঠিক আছে। তো 7:59 বাজে, 8টা বাজলে আমরা পড়া স্টার্ট করবো, ঠিক আছে? আর যদি তোমাদের সমাজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে সেটাও লিখে জানাতে পারো। আমাদের নিয়মিত শিক্ষার্থী জয় বিশ্বাস চলে এসেছে আমাদের ক্লাস করতে। সামিয়া মুন্সি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আজকে আমরা কি পড়বো? সমাসের বেসিক না অ্যাডভান্সড? পড়বো হচ্ছে বেসিক।
রাফি, আজকের ক্লাসে টিচার ইনবক্স নাই, কারণ হচ্ছে আজকের এটা তো ফ্রি ডেমো ক্লাস। এখানে তোমরা আমি কেমন পড়াই তোমরা শুধু এটারই প্রমাণ পাবা, মানে যাতে তোমরা এটা টেস্ট করে দেখতে পারো যে আমার কাছে এইচএসসি, তোমার যে এইচএসসি জার্নিটা এটা কি আমার কাছে তোমার নিরাপদ কিনা, এটা ট্রায়াল করার জন্য আজকে শুধুমাত্র আমাকেই পাবা। শুধু আজকের ক্লাস কথা বলছি না, তোমরা আমাদের আপকামিং যে ফ্রি ডেমো ক্লাসগুলো রয়েছে সেগুলোতেও শুধুমাত্র টিচার ওয়ানের ক্লাসটাই করতে পারবা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়া স্টার্ট করে দিই। আমাদের আজকের ক্লাসের টপিক খুবই 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 ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সমাস শিখতে লাগে না 6 মাস। সমাস শিখতে আসলে বেসিক্যালি মোটামুটি 1 সপ্তাহে যথেষ্ট, ভালো মতো করে যদি পড়ো আর কি। চলো আমরা শুরুই করবো একটা এমসিকিউ দিয়ে। আজকে দেখবা এমসিকিউ নাম্বার গুলো একটু মানে সিরিয়ালটা ঠিক নাই। সিরিয়ালটা ঠিক না থাকার কারণ হচ্ছে আমাদের এই ক্লাসের স্লাইডে লাস্টে সবগুলো এমসিকিউ একসাথে ছিল, কিন্তু তোমাদের পড়ানোর সুবিধার্থে আমি টপিকের সাথে সাথে যেই টপিকের সাথে যে এমসিকিউটা রিলেভেন্ট বা যেটা অ্যাডজাস্ট করা যায় সেভাবে আমি হচ্ছে শাফল করে নিয়েছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এই জন্য হয়তোবা তোমাদের নাম্বারটা 1 দিয়ে শুরু হচ্ছে না, নাম্বারটা হয়তো 4 দিয়ে শুরু হচ্ছে, এবং পরবর্তীতে অনেক জায়গায় দেখবা যে নাম্বারের সিরিয়ালটা সিকোয়েন্সটা উল্টা পাল্টা আছে, কিন্তু এটা তোমাদের বড় কোনো সমস্যা হবে না। চলো আমরা প্রথম যে পোলটা এটা দিয়ে দেই। 1 নম্বর, অলরাইট, দিয়ে দিলাম আমরা আমাদের 1 নম্বর পোল। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যৌবন সূর্য কোন ধরনের শব্দ? অপশন ক সন্ধিজাত, অপশন খ সমাসবদ্ধ, অপশন গ প্রত্যয়জাত এবং অপশন খ উপসর্গজাত। ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2012-13 সালে আসা প্রশ্ন। তার মানে বুঝতেই পারছো, আমরা আমাদের সাথে যারা রেগুলার ক্লাস করো তারা তো জানোই, আর যারা হয়তো বা নতুন আজকে আমাদের ক্লাসটা দেখতে এসেছো তাদেরকে আমরা বলে রাখি, আমরা বাংলা যখন পড়াই, বাংলা না অন্যান্য সাবজেক্ট গুলো যখন পড়াই, আমি বাংলার কথা বলছি যেহেতু আমি বাংলা পড়াই, আমরা কিন্তু এমন ভাবে পড়াই যাতে তোমার এইচএসসিটাও কভার হয়, যাতে তোমার অ্যাডমিশনটাও কভার হয়। আজকে আমরা শুরুই করলাম একটা অ্যাডমিশনের প্রশ্ন দিয়ে, দেখি পারি কিনা। পোলটা পেয়েছো অবভিয়াসলি, সো আচ্ছা পোলটা দেখি। আচ্ছা, অনেকে বলছে, সুরভি আফরিন বলছে 4-এর বি, সৌরভ খান বলছে 4-এর বি, 4-এর বি। যৌবন সূর্য কোন ধরনের শব্দ? সন্ধিজাত হবে না, সমাসবদ্ধ হতে পারে, পেন্ডিং রাখি, প্রত্যয়জাত হবে না, উপসর্গজাত হবে না। ঠিক আছে, কোনটা হবে তাহলে? সমাসবদ্ধ ইজ দা কারেক্ট অ্যান্সার। সমাসবদ্ধ ইজ দা কারেক্ট অ্যান্সার। যৌবন সূর্যর আমি যদি ব্যাস বাক্যটা দেখি, যৌবন রূপ সূর্য, এটা হচ্ছে একটা রূপক কর্মধারা। আমরা সামনে যখন আগাবো, আগাতে আগাতে আস্তে আস্তে কর্মধারয় সমাস কোনগুলাকে বলে, রূপক কর্মধারয় সমাস কোনগুলাকে বলে, সবগুলাই দেখবো। আমরা শুরু করলাম জাস্ট একটা শব্দ দেখে আমরা চিনি কিনা, এটা কি সমাসবদ্ধ শব্দ কিনা সেটার একটা ট্রায়াল দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখি এবার আমাদের রেজাল্ট। আচ্ছা ভাইয়া জোস, ভাইয়ার পড়ানোটাও জোস, অনেক ধন্যবাদ লাবিবা বিনতে মাইশাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হয়েছে তাজকিয়া, সেকেন্ড হচ্ছে ফাইজা জান্নাত এবং থার্ড হয়েছে ইশরাত জাহান ইপা। কংগ্রেচুলেশন তোমাদের সবাইকে, এবং বাকি যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে কংগ্রেচুলেশন। চলো এবার আমরা মূল আলোচ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করে দেই। মূল আলোচ্য বিষয় জিনিসটা আসলে কি? একটা সমাস, আসো আমি ভেঙে ভেঙে দেখাবো, সমস্যা হবে না। একটা সমাস আমরা যখন আমাদেরকে পরীক্ষায় দেয়, বেশিরভাগ সময় যেটা করে একটা শব্দ দেয়, অর্থাৎ সমাসবদ্ধ শব্দটা দেয়। সমাসবদ্ধ শব্দ কোনটা? এই যে এইটা, মনে করো যৌবন সূর্য, তোমাকে পরীক্ষায় যৌবন সূর্য এটা দিয়ে বলবে ব্যাস বাক্য বের করো, অথবা এটা কোন ধরনের শব্দ, এটা কোন সমাস, এই ইত্যাদি বের করো, এমনটা তোমাকে বলবে। যখনই তোমাকে একটা সমাস এর নাম কি এটা বের করতে হবে, তখন তোমার জন্য অবধারিত হচ্ছে এই সমাসটা ব্যাস বাক্যটা আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি একটা সমাসের একটা সমাসবদ্ধ পদ বা একটা সমাসবদ্ধ শব্দের যদি ব্যাস বাক্য আইডেন্টিফাই করতে না পারো, তাহলে কিন্তু তুমি সমাসটা সঠিকভাবে নির্ণয় করতে পারবা না। চলো এইবার আমরা একটু এই বেসিক গুলো বুঝি। একটা শব্দ যখন দেওয়া হয়, ঠিক আছে, একটা শব্দ মেইন যে শব্দটা, যেমন হচ্ছে এইখানে আগেরটাতে ছিল হচ্ছে যৌবন রূপ, ঠিক আছে, যৌবন রূপ সূর্য। আর আগেরটা কি ছিল? আগেরটা দেখো, আগেরটা ছিল হচ্ছে মনে করো যৌবন সূর্য, ঠিক আছে। এই যৌবন সূর্যটা ছিল আগের সমস্ত পদ। এইবার আমাদের সমস্ত পদ কি? আমরা আমাদের খুবই ফেভারিট, খুবই পছন্দের, খুবই ইজি, খুবই পরিচিত একটা শব্দ দিয়ে আমরা অ্যানালাইসিসটা শুরু করব, সেটা হচ্ছে সিংহাসন। সিংহাসন খুবই ইন্টারেস্টিং একটা শব্দ, কারণ সিংহাসন কিন্তু একই সাথে সন্ধির মাধ্যমেও গঠিত হতে পারে, আবার এটা সমাসের মাধ্যমেও গঠিত হতে পারে। যেমন সিংহ চিহ্নিত আসন, যখন আমরা বলছি এটার মানে দাঁড়াচ্ছে সিংহাসন কি? সিংহাসন হচ্ছে একটা
সমাসবদ্ধ শব্দ। আবার আমি যদি বলি সিংহ যোগ আসন, ঠিক আছে, সিংহ যোগ আসন, সিংহাসন, এটাও কিন্তু হয়। আচ্ছা, এখন এইখানে ফেরত আসি। তাহলে আমাদের এই যে সিংহাসনটা, এই সিংহাসনটা হচ্ছে মানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ। আচ্ছা, ক্লাসের চলাকালীন সময় একটা জিনিস একটু বলে নেই, তোমাদের ক্লাসের স্লাইডটা, এই ক্লাসে আমি যা যা কিছু পড়াবো এই ক্লাসের স্লাইডটা কিন্তু আমাদের এই ক্লাস ডিসকাশনে পিনড অবস্থায় দেওয়া আছে। দেখো লেখা আছে সমাস ক্লাস স্লাইড, এরপরে লিংকটা দেওয়া আছে, লিংকে ক্লিক করে এটা ডাউনলোড করে ফেলতে পারবা। ঠিক আছে, করে ফেলো। অলরাইট, সো আমাদের প্রথম একদম মেইন যে শব্দটা সমাসবদ্ধ শব্দ, বা এটাকে আমরা বলছি হচ্ছে সমস্ত পদ, এটাকে আমরা বলছি হচ্ছে সমস্ত পদ। এখন এখানে ঘটনা হচ্ছে, ঠিক আছে, এখন এখানে ঘটনা হচ্ছে যে মনে করো এখানে এখানে প্রত্যেকটা যে আলাদা আলাদা পদ আছে, ঠিক আছে, প্রত্যেকটা যে আলাদা আলাদা পদ আছে, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ভাবে সমসমান পদ বলি। আমি একটু তোমাদেরকে একটা ব্ল্যাঙ্ক স্লাইডে লিখে দেখাই, তাহলে তোমাদের জন্য হয়তোবা বুঝতে আর একটু সহজ হবে। চলো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইডে তোমাদেরকে এটা লিখে দেখাই, তোমরা স্ক্রিনশট নিও। আচ্ছা, তো আমাদেরকে মনে করো একটা শব্দ দিল, শব্দটা হচ্ছে সিংহাসন। সিংহাসন, আচ্ছা, তো এটাকে আমি যদি ভাঙি, এটাকে ভাঙলে আমি পাবো হচ্ছে সিংহ চিহ্নিত, সিংহ চিহ্নিত আসন। ওকে, সিংহ চিহ্নিত আসন। এখন এটাতে আমি সমস্ত পদ কোনটা বলবো? এই যে এটা হচ্ছে আমার সমস্ত পদ, এটা হচ্ছে আমার সমস্ত পদ, ঠিক আছে। এরপরে এখানে ব্যাস বাক্যের প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা সমসমান পদ বলে। যেমন এইটা একটা সমসমান পদ, এইটা একটা সমসমান পদ, এবং এইটা একটা সমসমান পদ, ঠিক আছে। সো আমরা ব্যাস বাক্যের প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কি বলতে পারি? প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আলাদা আলাদা সমসমান পদ বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আলাদা আলাদা করে এগুলো হচ্ছে আমাদের সমসমান পদ। এইবার এতটুকু পর্যন্ত সবাই আমরা পারি, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। আর এইটাকে একসাথে কি বলে? এই যে পুরো সিংহ চিহ্নিত আসন, এইটাকে পুরো একসাথে এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এটাও আমরা পারি, এটাতেও আমাদের কোনো ঝামেলা হয় না। আমাদের ঝামেলা হয় যখন আমাদেরকে বলা হয় যে পূর্বপদ অথবা পরপদ নির্ণয় করা। আমাদেরকে যখন বলে যে পূর্বপদ কি, অথবা পূর্বপদ অথবা পরপদ নির্ণয় করো, তখন আমরা ঘাবড়ে যাই এবং তখন আমরা ভুল করি, এবং আমাদের বেসিক দুর্বল থাকার কারণে আমরা কখনো এটা ঠিক মতো করতে পারি না। সিংহাসনে কারো পূর্বপদ আর পরপদের ঝামেলা হয় না। পূর্বপদ আর পরপদ নির্ণয় কোথায় ঝামেলা হয় আমি পরের এক্সাম্পল গুলোতে দেখাবো। সবসময় মনে রাখবা, একটা সমাসে কোনটা পূর্বপদ আর কোনটা পরপদ সেটা তুমি বের করবা সমস্ত পদে অবস্থান দেখে, সমস্ত পদে অবস্থান দেখে। আচ্ছা, কথাটার মানে কি দাঁড়ালো ভাইয়া? মানে হচ্ছে সিংহ এখানে আগে আছে না, তার মানে এখানে সিংহটা হচ্ছে পূর্বপদ। আসন এখানে পরে আছে না, তার মানে এখানে আসনটা হচ্ছে এখানে পরপদ। তার মানে অনেকে যে ভুলটা করে, বেসিকের জায়গা থেকে যে ভুলটা করে, অনেকে হচ্ছে এইখান থেকে দেখে ব্যাস বাক্য থেকে নির্ণয় করতে চায় যে কোনটা পূর্বপদ আর কোনটা পরপদ। এটা একটা ভুল নির্ণয়ের পদ্ধতি। এইভাবে যদি নির্ণয় করতে চাও কি ঝামেলা হতে পারে আমি পরের স্লাইডগুলোতে, পরের এক্সাম্পলে আমি দেখাবো। অর্থাৎ তোমাকে এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সমস্ত পদ কাকে বলে। সিংহাসন মেইন যে ওয়ার্ডটা, এটাকে আমরা বলছি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এরপরে হচ্ছে সমসমান পদ কাকে বলে। আমি যদি হচ্ছে একটা সমস্ত পদকে বা সিংহাসনকে ভাঙি, তাহলে যা যা কিছু পাবো প্রত্যেকটা একটা ইউনিটকে আমি একটা সমসমান পদ বলবো। যেমন হচ্ছে সিংহ একটা সমসমান পদ, চিহ্নিত একটা সমসমান পদ, এবং আসন একটা সমসমান পদ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে ব্যাস বাক্য কাকে বলে? এই যে প্রত্যেকটা সমসমান পদকে মিলিয়ে আমি যদি একটা বাক্যের মতো বা বাক্যাংশের মতো লিখি যে সিংহ চিহ্নিত আসন, পুরোটুকুকে একসাথে ব্যাস বাক্য বলে। তাহলে ভাইয়া পূর্বপদ আর পরপদ কোনটাকে বলে? সমস্ত পদে, আবারও বলছি সমস্ত পদে, এই সমস্ত পদে যেটা আগে থাকবে সেটা পূর্বপদ, যেটা পরে থাকবে সেটা পরপদ। এখন কেউ চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, আমি একটু সরে দাঁড়াচ্ছি। ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। হ্যাঁ ইমরান, আমাদের প্রত্যেকটা ফ্রি ডেমো ক্লাসই পরবর্তীতে আবারও আমাদের পেইড কোর্সে করানো হবে। এবং আজকে তো আমি এখানে জাস্ট একটা ক্লাস দিচ্ছি সমাসের উপর, অর্থাৎ সমাস কিন্তু আজকে এক ক্লাসের পুরোটুকু পড়ানো সম্ভব না, বাট পরবর্তীতে আমরা যখন পেইড ক্লাস নিব তখন আবারও পুরোটুকু নিব, ঠিক আছে। এটা কোন ব্যাচ? এটা এইচএসসি 26-এর একটা ফ্রি ক্লাস।
হ্যাঁ এসএস নাও, ঠিক আছে। হ্যাঁ এটা রেকর্ডেড থাকবে, 16910 নম্বরে কল দিতে হবে। অলরাইট, এইবার আসো, এইবার তোমাদের টাস্কে আসি আমি। এইবার তোমাদের টাস্কে আসি, দেখি তোমরা লিখো দেখি। তোমাদের এখানে তিনটা আছে, ক খ গ। তোমরা যে কোনো একটা লিখতে পারো, ক্লাস ডিসকাশনে যে কোনো একটা তোমরা রাজপথ লিখে। তোমাদের কাজ কি কি এটা বলি। তোমাদের কাজ হচ্ছে তোমরা এখন ক্লাসে ব্যাস বাক্য লিখো, যে কোনো একটা লিখলেই হবে, মানে হয় রাজপথ, রাজমিস্ত্রি, ব্যাস বাক্য লিখো। এবং এটা ব্যাস বাক্য লিখো এবং কোনটা পূর্বপদ কোনটা পরপদ সেটা লিখো। পূর্ব কোনটা, ঠিক আছে, পূর্ব আর পরপদ কোনটা এটা ক্লাস ডিসকাশনে লিখো। অর্থাৎ লিখবে এরকম, ক রাজপথ, রাজপথের ব্যাস বাক্য কি লিখবা, এখানে কোনটা পূর্বপদ কোনটা পরপদ এভাবে লিখবা। রাজপথ, রাজহাঁস, রাজমিস্ত্রি, যে কোনো একটা লিখলেই হবে, মোটামুটি একই রকম, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ রেকর্ডেড ক্লাস থাকবে নুসরাত জাহান। ক্লিয়ার, আচ্ছা শিবলু বলছে ক্লিয়ার, খাদিজা আক্তার বলছে ক্লিয়ার। সো টাস্কটা বুঝছো, টাস্কটা হচ্ছে ক অথবা খ অথবা গ, যে কোনো একটা নিবা, একটা পিক করো, যে কোনো একটা পিক করে তুমি হচ্ছে ব্যাস বাক্য লিখো, ওইটার ব্যাস বাক্য লিখো, আর ওখানে কোনটা পূর্বপদ আর কোনটা পরপদ সেটা লিখো। আমি দেখি। আচ্ছা সাইবা বলছে লেট হয়ে গেল, কোনো সমস্যা নেই, ক্লাস রেকর্ডেড থাকবে, পরে আবার দেখে নিও, কিন্তু এখান থেকে বাকিটুকু অংশ একটু লাইভে দেখতে হবে। এবার লিখে ফেলো ঝটপট। অল ক্লিয়ার ভাইয়া। রাজহাঁস, রাজহাঁস, তাসফিক তুরহান বলছে রাজহাঁস, রাজহাঁস, কিন্তু সমস্যা হচ্ছে যে তুমি ইনস্ট্রাকশনটা পুরোপুরি কমপ্লিট করনি। তোমাকে তো এটাও শুধু ব্যাস বাক্য না, তোমাকে তো বলতে বলছি যে এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা। হ্যাঁ রেজওয়ানা আয়েশা, ভেরি গুড, অল ক্লিয়ার। আচ্ছা ইব্রাহিম আহমেদ শুধু রাজহাঁস লিখছে, শুধু রাজহাঁস লিখতে তো বলিনি, বলছে যে এটা ব্যাস বাক্য লিখো আর এখানে কোনটা পূর্বপদ কোনটা পরপদ সেটা লিখো। আচ্ছা রাফি বলছে পূর্ব রাজা আর পর হচ্ছে পথ, পূর্ব রাজা আর পর হচ্ছে পথ। ভেরি গুড। রাজার যে হাঁস, গোলাম সরার ভুল হয়েছে, এটা রাজার যে হাঁস না। উত্তর পদ কি, আচ্ছা পরপদেরই আরেকটা নাম হচ্ছে উত্তর পদ। মানে এটা শুনো না, পূর্বপুরুষ আর উত্তর পুরুষ, আমাদের দাদারা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, আর মনে করো তোমার বাচ্চা বা বাচ্চার বাচ্চা তারা হচ্ছে তোমার উত্তর পুরুষ। হাঁসের রাজা, হ্যাঁ স্বাধীন বৈষ্ণব বলছে হাঁসের রাজা, কিন্তু এইটা লিখছো খালি ব্যাস বাক্য, পূর্বপদ কোনটা পরপদ কোনটা এটা বের করো। রাজ চিহ্নিত পদ না, রাজ চিহ্নিত পদ না, রাজার পদ, সিম্পল। হাঁসের রাজা, রাজপথ, রাজপূর্ব আর পদ পর। মর্জিনা ইসলাম বলছে, আচ্ছা ওকে। কেউ সাহস করে রাজমিস্ত্রি লিখলা না? অলরাইট, আমরা আমাদের সহজ যেটা একদম সহজটা দিয়ে আমরা এইবার আসলে এটা লিখে ফেলি। রাজহাঁস, ব্যাস বাক্য কি, হাঁসের রাজা, হাঁসের রাজা। কখনো যদি এরকম হয় যে তুমি তোমাকে একটা সমাস দিয়ে বলেছে এটা ব্যাস বাক্য লিখতে, কিন্তু তুমি এর আগে কখনো শব্দটা দেখো নাই, তখন তোমাকে কমন সেন্স খাটাতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে আসলে সেন্স মেক করে কোন কোন ব্যাস বাক্যটা লিখলে সেন্স মেক করে। এই যে তুমি রাজহাঁসকে একজন বলেছে যে রাজা চিহ্নিত হাঁস, এইটা সেন্স মেক করে, নাকি হাঁসের রাজা অর্থাৎ সব হাঁসের মধ্যে যেটা রাজা সেটাকে আমরা রাজহাঁস বলি। আচ্ছা যাই হোক, তো হাঁসের রাজা, ভালো কথা। এইবার আমার কথা হচ্ছে এখানে পূর্বপদ কোনটা, আগেই বলেছি পূর্বপদ থেকে বের করবা, পূর্বপদ সবসময় সমস্ত পদ থেকে বের করবা। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে, এখানে পূর্বপদ কি, এখানে পূর্বপদ হচ্ছে রাজ হওয়ার কথা, কিন্তু আমরা রাজা লিখবো এখান থেকে, শব্দটা এখান থেকে, পূর্ণ শব্দটা এখান থেকে পিক করবো, বাট অবস্থানটা দেখবো এখান থেকে রাজ, ঠিক আছে। তার মানে এখানে পূর্বপদ হচ্ছে রাজা, আর পরপদ কোনটা, পরপদ এখানে হাঁসটা পরে আছে না, হাঁসটা এখানে পরে আছে, তাহলে এখানে হচ্ছে হাঁস, ঠিক আছে, এখানে হচ্ছে হাঁস। বুঝলাম, ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার, বুঝতে পেরেছি। এখন আমরা একটু আত্মসমর্পণ করবো, হাত তুলবো যে আজকে কারা প্রথমবারের মতো আজকে কারা পূর্বপদ আর পরপদ আলাদা করতে শিখেছি। কেন আমরা ক্লাসের শুরুতে পূর্বপদ আর পরপদ আলাদা করলাম, কারণ তোমরা দেখবা পরবর্তীতে যত সমাস আছে, সমাসের পূর্বপদের অর্থ প্রধান নাকি পরপদের অর্থ প্রধান, নাকি পূর্ব আর পর দুই পদের অর্থ প্রধান, নাকি অন্য কোনো পদের অর্থের প্রধান, মূলত এটার উপর নির্ভর করে সমাসের
শ্রেণী বিভাগ করা হয়েছে, অর্থাৎ অর্থের প্রাধান্য অনুসারে। এই জন্য তুমি যদি সমাসের শুরুতেই পূর্বপদ আর পরপদ আলাদা করতে না পারো তাহলে কিন্তু তুমি সমাস পারবা না। ক্লিয়ার কিনা? এরপর আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পলও দেখাবো, এরপরে আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাবো। ক্লিয়ার? ওকে, জি, পিএস মিম বলছে জি। জি ক্লিয়ার। মরিয়াম মারহা বলেছে আজকে প্রথম শিখলাম, ভেরি গুড। তারপরও প্রথমবার হলেও শিখেছো, এটাই বড় কথা। মহিমা খান আভা বলেছে আমি শিখেছি, ভেরি গুড। ঠিক আছে, এইবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দেখাই। সেটা হচ্ছে যে আমরা অনেকেই গায়ে হলুদ খেয়েছি না, গায়ে হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি। ঠিক আছে, আমাদের মনে কারোরই গায়ে হলুদ হয় নাই, নিজেদের গায়ে হলুদ মনে হয় না, কিন্তু গায়ে হলুদের প্রোগ্রাম তো জীবনে কখনো না কখনো খেয়েছি। ঠিক আছে, সো আসো দেখি গায়ে হলুদ, এটা যদি লিখি গায়ে হলুদ, সমস্যা হচ্ছে গায়ে হলুদ। এখন এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আচ্ছা, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এইবার তোমাদের জন্য সহজ গেম, সেটা হচ্ছে তোমরা আমাকে বলো এখানে পূর্বপদ কোনটা, এখানে পূর্বপদ কোনটা, আর এখানে পরপদ কোনটা। পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা বলো দেখি। মুনতাহা বলছে ভাইয়া ভর্তি হওয়া ছাড়া কি ফ্রি ক্লাস করা যায় না? ফ্রি ক্লাসের মানেই হচ্ছে এটা ফ্রি ফর অল, মানে ভর্তি হতে হবে না, কিন্তু ক্লাসটা আলাদা করে আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের দেওয়া ফর্ম লিংক থেকে বুক করতে হবে। আচ্ছা, নুসরাত জাহান বলছে আজকে আমার চাচাতো বোনের গায়ে হলুদ, ভেরি গুড। যে চাচাতো বোনের গায়ে হলুদ বাদ দিয়ে নুসরাত আমাদের সাথে ক্লাস করছে, জেনে ভালোই লাগলো। এখন তোমাদের টাস্কটা বুঝো, গায়ে হলুদ, আমি ব্যাস বাক্যটাও লিখে দিয়েছি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা। হ্যাঁ আরিশা, ক্লাস রেকর্ডেডও থাকবে, সমস্যা হবে না। ক্লাসের স্লাইডটা কি সবাই পেয়েছো? ক্লাসের স্লাইডটা এইখানে কমেন্টে পিন করে দিয়েছি আমি ক্লাসের আগেই। আচ্ছা, হাসিবুল চৌধুরী বলছে গায়ে আর হলুদ, পূর্ব হচ্ছে গা, পর হচ্ছে হলুদ। আচ্ছা, পূর্ব হচ্ছে গা, পর হচ্ছে হলুদ। অলরাইট, সো আমরা কি শিখেছিলাম? আমরা সমস্ত পদটা টার্গেট করব, যে কোনো সময় আমরা সমস্ত পদটা টার্গেট করব, সমস্ত পদটাকে আমরা টার্গেট করবো। আচ্ছা, সমস্ত পদ, তাহলে এখানে আগে কোনটা আছে? আগে যেটা সেটাই পূর্ব, সো এটা হচ্ছে আগে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের পূর্বপদ। আর হলুদটা হচ্ছে আমাদের পরে আছে, তাহলে এই হলুদটাই হচ্ছে পরপদ। এখন কথা হলো ভাইয়া, এটা যে টোটাল ব্যাস বাক্যের মধ্যে অনেকগুলো সমসমান পদ আছে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, গায়েকে যদি আমরা পূর্বপদ বলি, হলুদকে যদি আমরা পরপদ বলি, দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে আমরা কি বলবো? প্রশ্ন বুঝছো? প্রশ্ন হচ্ছে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলছি, গায়েটাকে বলছি পূর্বপদ, হলুদটাকে বলছি পরপদ, তাহলে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে কি বলবো? আচ্ছা, শারমিন আক্তার বলছে ভাইয়া পূর্বপদ আর পরপদ আবারও বুঝিয়ে দেন। খুবই সহজ, যে কোনো একটা সমাস থেকে দেখবা সমস্ত পদ কোনটা, সমস্ত পদে যেটা আগে থাকবে সেটা পূর্বপদ, সমস্ত পদে যেটা পরে থাকবে সেটাই পরপদ। এটা কি হবে বলো? এই যে এটাকে কি বলবো? এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে পার্টটা রয়েছে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে কি বলবো? জানি না ভাইয়া বলছে আয়সা, আত্মসমর্পণ করে ফেলেছে। ব্যাস বাক্য না, ব্যাস বাক্য পুরোটাই। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে ব্যাস বাক্য বলছি। এখান থেকে আমি গায়ে পুরোপদ আর হলুদ তো পরপদ। আচ্ছা, ভেরি গুড। আসাদুজ্জামান বলছে মধ্যপদ, এক্স্যাক্টলি, এক্সটেনশন। জি না পণ্ডিত মোর্শেদ, না জানলে বানিয়ে বানিয়ে বললে উত্তর কি ঠিক হবে? আচ্ছা, এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যপদ। মধ্যপদ জিনিসটা আসলে কি? মধ্যপদ জিনিসটা আসলে কি? নাম মধ্যপদ,
বাট দ্যাট ডাজন্ট মিন মধ্যপদ মধ্যেই থাকবে। মধ্যপদ যে মধ্যেই থাকতে হবে এমন না। পূর্বপদ একটা ব্যাস বাক্যে পূর্বপদ আর পরপদের পরে, পূর্বপদ আর পরপদ ছাড়া যা কিছু বাকি থাকে সবকিছুকে আমরা মধ্যপদ বলি। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে সিংহটা পূর্বপদ, আসনটা পরপদ। এই যে চিহ্নিতটা মধ্যের, এই চিহ্নিতটা হচ্ছে আমাদের মধ্যপদ। আবার এখানে গায়েটা হচ্ছে পূর্বপদ, হলুদটা হচ্ছে পরপদ। কিন্তু এইখানে যে দেওয়া হয় যে অনুষ্ঠানে আছে এইটা তো আমার পূর্বপদ না পরপদ না, তার মানে এইটা হচ্ছে আমাদের গিয়ে মধ্যপদ। ঠিক আছে? না, যারা যারা সমসমান পদ বলছে তারা ভুল করছে একটা জায়গায়। এইটার প্রত্যেকটা আলাদা আলাদা করে এটা একটা একটা করে সমসমান পদ, এইটা একটা, এইটা একটা, এইটা একটা আলাদা আলাদা সমসমান পদ। বুঝতে পেরেছো? আমি টোটালটাকে কি বলবো এটা জিজ্ঞেস করেছি, মধ্যপদ বলবো, রাইট। তার মানে মোরাল অফ দ্য স্টোরি, যারা এতক্ষণ মনোযোগ দাও নাই তারা মনোযোগ দাও, তাহলে বুঝে ফেলবা। আমাদেরকে যখন একটা সমাসের পূর্বপদ আর পরপদ নির্ধারণ করতে হবে, আমরা যে জায়গাটা ভুল করি সেটা হচ্ছে আমরা ব্যাস বাক্য থেকে নির্ধারণ করার চেষ্টা করি। আমরা ব্যাস বাক্য থেকে বের করার চেষ্টা করি যে কোনটা আগে কোনটা পরে, ওইটাকে পূর্বপদ বলবো, ওইটাকে পরপদ বলবো। দিস ইজ আ রং অ্যাপ্রোচ। এইভাবে আমরা পূর্বপদ আর পরপদ বের করতে পারবো না। এইভাবে পূর্বপদ আর পরপদ বের করতে গেলে অনেক সময় যেগুলো একটু ক্রিটিক্যাল সেখানে আমাদের ভুল হয়ে যাবে। আমরা যেটা করব সমস্ত পদটা বের করব, তার মানে সমাসবদ্ধ যে পদটা রয়েছে সমাসটা ওইটা বের করবো। ওইটাতে যে অংশটা আগে আছে সেটা পূর্বপদ, যে অংশটা পরে আছে সেটা পরপদ। আচ্ছা ভাইয়া, সমস্ত পদ দিয়ে যদি পূর্বপদ আর পরপদ বের করা যায় তাহলে ব্যাস বাক্য থেকে কেন বের করতে হবে? কারণটা হচ্ছে যে মনে করো আমরা যে রাজহাঁস দেখেছিলাম, এই যে মনে করো রাজহাঁস, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো ভাইয়া এই তো দেখতে পাচ্ছি এখানে রাজ আগে হাঁস পরে, তাহলে এটা পূর্বপদ এটা পরপদ। কিন্তু আমাদের জিনিস হচ্ছে এখানে কেন হাঁসের রাজাটা লাগবে তোমার? কারণ তুমি এইখান থেকে দেখবা অবস্থান, এইখান থেকে দেখবা হচ্ছে অবস্থান, যে কোনটা আগে কোনটা পরে, কিন্তু এক্সাক্ট ওয়ার্ডটা কি হবে সেটা দেখবে এখান থেকে। তার মানে রাজহাঁসে পূর্বপদ কিন্তু রাজা, রাজ না। এইখান থেকে দেখবা অবস্থান কোনটা আগে কোনটা পরে, আর এইখান থেকে দেখবা যে এক্সাক্ট ওয়ার্ডটা কি হবে। বুঝছো? মাহা বলছে স্যার ব্যাস বাক্যটা একটু বুঝিয়ে দেন। ব্যাস বাক্য আলাদা করে বোঝানোর কি আছে? তোমাকে যখন একটা সমাস দেওয়া হবে সেই সমাসটার একটা ব্যাখ্যা থাকে। মানে সমাস মানে কি? সমাস হচ্ছে কয়েকটা পদকে এক পদে করণ। যেমন হচ্ছে ওই যে যেটা পড়ালাম, সিংহ চিহ্নিত আসন। এই যে সিংহ চিহ্নিত আসন, তিনটা আলাদা শব্দকে আমি যে একটা শব্দে পরিণত করলাম, সিংহাসন। এই যে তিনটা শব্দ এগুলোকে একসাথে ব্যাস বাক্য বলে। আচ্ছা রুম্পা, একটু পানি খেয়ে আসো, মাথায় চোখে মুখে পানি দাও, তাহলেই বুঝবা। সাদিয়া ফ্রেন্ড, সমস্যা নেই, এখান থেকে বাকিটুকু ক্লাস দেখো, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। আর আজকে এমনিতেও আমরা সমাস পুরো বুঝিয়ে শেষ করে ফেলবো না, আজকে একটা ফ্রি ডেমো ক্লাস। এটা হচ্ছে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হয় নাই তাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আমরা আসলে ক্লাসগুলো কিভাবে নেই। আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদেরও এগিয়ে যাওয়ার একটা সুযোগ হচ্ছে ফ্রি ক্লাসগুলো, যাতে তোমাদের বেসিক গুলো আরো স্ট্রং হতে পারে। হ্যাঁ রুবাইয়া, মেইন ক্লাসে আবারও সমাস ক্লাস করানো হবে। ক্লিয়ার? ওকে ঠিক আছে। তারপরে দেখি, এটা স্ক্রিনশট নিতে চাও? এটা থাকবে না, এটা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। ওকে ডান, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে তারপরে দেখি, এবার আসো, এবার দেখো এখানে সবকিছু লেখা আছে, যারা পরে এসেছে দেখে অনেক কিছু বুঝতে পারো না। দেখো, সমস্ত পদ গঠিত পূর্বপদ আর পরপদের সমন্বয়। সমাস নিষ্পন্ন শব্দটিকে বলা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে বলা হচ্ছে সমসমান পদ। আর সমস্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ। এইটা তোমাদের বেশি লাগবে, যেখানে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। সমস্ত পদের শেষ অংশকে বলা হচ্ছে পরপদ, লেখা আছে স্লাইডে। আচ্ছা, বর্ষা বলছে রাজহাঁস আবার বুঝান। রাজহাঁস মানে হচ্ছে, রাজহাঁসের ব্যাস বাক্য হচ্ছে হাঁসের রাজা। তো এইখানে তোমাকে কি বলছি, সমস্ত পদে যেটা আগে থাকবে সেটা পূর্বপদ, সমস্ত পদে যেটা পরে থাকবে সেটা হচ্ছে পরপদ। ঠিক আছে?
আচ্ছা বলো দেখি, রাজমিস্ত্রি যারা বুঝতে চাচ্ছ, আয়েশা রাজমিস্ত্রির ব্যাস বাক্য কি বলো? রাজমিস্ত্রির ব্যাস বাক্য কি বলো? রাজমিস্ত্রি হচ্ছে মিস্ত্রির রাজা। রাজমিস্ত্রি এটাকে ব্যাস বাক্যে আনলে কি হয়? মিস্ত্রির মিস্ত্রির রাজা। ঠিক আছে, তাহলে এটা কি? এখানে এটা আগে আছে পুরোপদ, এটা পরে আছে পরপদ, দ্যাটস ইট। এটা তো সহজ, না বোঝার কি আছে? আমার কাছে মনে হয় তোমরা অধিকাংশ ক্লাসে প্রপারলি মনোযোগ দাও না। মনোযোগ দিলে একই জিনিস এত ধীরে সুস্থে আস্তে আস্তে করে বোঝাচ্ছি, কলেজে উঠে গেছো, এত সিম্পল জিনিস, এটা তো আসলে সত্যি কথা বললে এটা তো আসলে ক্লাস 6-এ শিখে আসার মতো একটা বেসিক। আচ্ছা, বিএসপি বলছে ভাইয়া ব্যাস বাক্য কি সবসময় বইয়ের মতো দিতে হবে কিনা? একদম হুবহু বইয়ের মতো দিতে হয় না, মানে একদম অক্ষর টু অক্ষর যে ম্যাচ করতে হয় তা না, বাট মেইন সেন্সটা একই রাখতে হয়। আচ্ছা, সমাসবদ্ধ পদ কাকে বলে? এই যে সমাসবদ্ধ পদ হচ্ছে, মনে করো এখানে যে রাজমিস্ত্রি, এটাই হচ্ছে তোমার সমাসবদ্ধ পদ। রাজমিস্ত্রি, সিংহাসন, মেইন যে ওয়ার্ডটা, এটাকে হচ্ছে সমাসবদ্ধ পদ বলে বা সমস্ত পদ বলে। ক্লিয়ার? যারা যারা এটা নিয়ে একদম মানে যাদের জীবন বৃথা হয়ে যাচ্ছিল এটা না বুঝতে পেরে, তারা কি বুঝতে পেরেছে এখন? আমি একটা জিনিস একটু তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যখন আমাদের ওভারঅল একটা টপিক কভার করা থাকে, হ্যাঁ মনে করো 1.5 ঘন্টার মধ্যে আমি আজকে প্ল্যান করেছিলাম যে তোমাদেরকে ওভারঅল সবগুলো সমস্যার একটা গ্লিম্পস দিব, যে এই সমস্যাটা কিরকম, ওই সমস্যাটা কিরকম। কিন্তু যখন তোমরা এরকম স্পেসিফিক কোনো প্রশ্ন ধরে বসে থাকো যে ভাইয়া আমাকে রাজমিস্ত্রিটা বুঝাতেই হবে, এই একটা এক্সাম্পল না বুঝলে আমি আজকে ভাত খাবো না, এরকম যখন তোমরা মানে মনে করো এরকম যখন আহ স্টাবারনেস দেখাও, তখন আমার পক্ষে কিন্তু পুরো ক্লাসে আমি যতটুকু প্ল্যান করে এসেছিলাম অতটুকু পড়ানো বোঝানো সম্ভব না। সো পড়ার ফ্লো এর মধ্যে আমরা যে জিনিসগুলো মিস করে যাবো, ওগুলো তো পরবর্তীতে আরো অনেক জায়গায় সুযোগ আছে, আমাদের ফ্রি গ্রুপ গুলো আছে, আমাদের পেইড গ্রুপ গুলো আছে, অনেক জায়গায় প্রশ্ন করার সুযোগ আছে। বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, এইবার দেখি পরেরটা। রোজ রোজ, হররোজ সমার্থে সমাসটি কোন অর্থে? মানে এই যে হররোজ, হররোজের মানে কি জানো? মানে হচ্ছে ডেইলি। হররোজের মানে হচ্ছে ডেইলি। তোমরা ক্লাস ডিসকাশনে বলো যে হররোজের অর্থ কোনটা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘয়নিটি 2012-13 সালে এসেছে, সাদৃশ্য, নৈকট্য, পৌনপুনিকতা এবং অভাব কোনটা? ক্লাস কয়টায় শেষ হবে? ক্লাস শেষ হবে হচ্ছে 9:30টায়। ক্লাস শুরু হয়েছিল 8টায়, ক্লাস শেষ হবে 9:30টায়। 1.5 ঘন্টার ক্লাস আমাদের। হ্যাঁ, পে ক্লাস স্টার্ট হয়েছে, অল্প কিছু ক্লাস আমরা স্টার্ট করে দিয়েছি আনিকা। এগুলো তো ফ্রি ক্লাস, ফ্রি ক্লাসে তো আসলে সব টপিক কভার করা পসিবল হবে না। সো তোমার উচিত হচ্ছে দ্রুত তোমরা পেইড কোর্সে ভর্তি হয়ে যাওয়া, তাহলে তোমরা হচ্ছে কি পাবা, তাহলে তোমরা সব ক্লাস পরবর্তীতে সিরিয়াল পেতে থাকবা। এখন এইটা বলো, এটা হচ্ছে ক্লাস ডিসকাশনে বলো যে রোজ রোজ মানে হচ্ছে হররোজ, এই সমাসটা কোন অর্থে নিষ্পন্ন? অর্থটা কি বুঝিয়েছে? সাদৃশ্য, সিমিলারিটি, নৈকট্য মানে কাছাকাছি, পৌনপুনিকতা মানে বারবার হওয়া, আর অভাব মানে তো বুঝেই। সি বলছে অনেকে। আচ্ছা, সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পৌনপুনিকতা, পৌনপুনিকতা মানে কি? বারবার হওয়া। ডেইলি মানে কি? আমার ডেইলি রুটিন। আমি যদি বলি এটা আমার সকালবেলা হাঁটতে যাওয়া, আমার ডেইলি রুটিন, দ্যাট মিনস আমি প্রতিদিন হাঁটতে যাই, প্রতিদিন একই জিনিস বারবার বারবার রিপিট করি। পৌনপুনিকতা মানে হচ্ছে বারবার বারবার রিপিট করা। তোমরা এটা দেখেছো যে মনে করো 33.3 এরপর একটা ডট দেওয়া দেখেছো, পৌনপুনিক চিহ্ন বোঝানো। তার মানে কি? তার মানে হচ্ছে 33.33333 এরকম এরকম এরকম। ঠিক আছে, পৌনপুনিক দিয়ে বোঝা হচ্ছে একই জিনিস বারবার বারবার করা। বুঝছো? আচ্ছা, এটা কোথায় আসা প্রশ্ন? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে 2012-13 সালে আসা প্রশ্ন। ডে টু ডে, ডেইলি। ভেরি গুড। আচ্ছা, হররোজ কোন সমাস? হররোজ হচ্ছে, এই হররোজ হচ্ছে অব্যয়ীভাব সমাস। অলরাইট, এইবার আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো। এবার মনোযোগ দাও, মনোযোগ দাও, একবারে বোঝালেই যাতে বুঝে যাও। ঠিক আছে? আচ্ছা,
স্লাইড ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার একটা অপশন আছে, ওটাতে ক্লিক করতে হবে ভাইয়া। ডাউনলোড হওয়ার যে অপশন, এটা ক্লিক না করলে কিভাবে ডাউনলোডটা হবে? আর ডান পাশে কোন একটা ডাউনলোডের এরকম একটা টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই জায়গাটায় মনোযোগ দিতে হবে, এই জায়গায় কোনো দুষ্টুমি করলে কিন্তু পরবর্তীতে সাফার করবা, ঠিক আছে? অলরাইট, সমাস আমরা যখন ছোটবেলায় পড়েছি, আমি নিজে যখন পড়েছি কিংবা আমি যখন পড়ানো শুরু করেছিলাম শুরুর দিকে, তখন আমি পড়েছিলাম এবং পড়িয়েছি শুরুর দিকে যে সমাস 6 প্রকার। সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার। কিন্তু এখন বর্তমানে যারা ব্যাকরণবিদ, তারা বলছেন যে সমাস আসলে 4 প্রকার। আগে ছিল কয় প্রকার? আগে ছিল 6 প্রকার, এখন হচ্ছে 4 প্রকার। একটু দেখি। আগে আমরা প্রথাগত বাংলা ব্যাকরণ, মানে প্রথাগত হচ্ছে আগের পুরানো বাংলা ব্যাকরণে সমাসকে 6 প্রকার বলছি, যেমন হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা তো আধুনিক যুগের জেনজি, তোমাদের কি করতে হবে? তোমাদের কিন্তু নতুন যেটা সেটা শিখতে হবে। নতুন হচ্ছে এই 4টা: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। ঠিক আছে? আচ্ছা, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। অলরাইট, এইবার একটু মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। ক্লাসের সময় যখন ইম্পর্টেন্ট জিনিস পড়াই, তখন যদি নিজেরা আলোচনা করতে থাকো, তাহলে কিন্তু বোঝানো সম্ভব না, এবং তখন তোমরা বুঝতে পারো না দেখে পরবর্তীতে বারবার একই জিনিস বলতে থাকো, ভাই আবার বোঝান, আবার বোঝান। যখন বললাম যে এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝো, এখানে সবাই কনফিউজ থাকে। ইভেন চাকরির পরীক্ষা যারা দিতে যায়, বিসিএস, তারা পর্যন্ত এই জায়গায় কনফিউজ থাকে, আর তোমরা উঠছো মাত্র কলেজে। শুনো, আগে আমরা সমাস যখন পড়তাম বা পড়াতাম, সমাস তখন আমরা পড়তাম এবং পড়াতাম হচ্ছে সমাস 6 প্রকার। কিন্তু যারা আধুনিক কালে ব্যাকরণবিদ, তারা বলছেন না, সমাসকে আমরা 4 প্রকার বলবো। সমাসকে কয় প্রকার বলবো? সমাসকে আমরা 4 প্রকার বলবো। ঠিক আছে? আচ্ছা, সমাসকে আমরা বলবো হচ্ছে 4 প্রকার। অলরাইট, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ আর বহুব্রীহি। দাঁড়াও আমি একটু দেখি। অলরাইট, আচ্ছা, কি আর বলবো তোমাদেরকে। ডাউনলোড করার জন্য উপরে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে ঢুকবা। লিঙ্কটাতে ঢুকে একদম উপরে ডান কর্নারে এরকম একটা চিহ্ন দেখবা, ঠিক আছে? এইখানে ক্লিক করবা, তাহলে ডাউনলোড করতে পারবা। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, যারা যারা ডাউনলোড করতে পেরেছো তারা বলো যে ভাইয়া পেরেছি। এখন এই জায়গায় আসো, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ আর বহুব্রীহি। ঠিক আছে? সমাসকে আমরা এখন মূলত 4 প্রকার বলছি। হ্যাঁ, তাসনিয়া যেমন বলছে যে আমরা এসএসসি তে 4 প্রকার পড়েছি, কারণ তোমরা তো জেনজি, তোমরা তো আধুনিক কালে বাংলা ব্যাকরণ পড়েছো, এই জন্য তোমরা আগের 6 প্রকার বাদ দিয়ে এখন 4 প্রকারে আমরা এসে ঠেকেছি। আচ্ছা, এইবার দেখি যে ঘটনাটা কি হলো। তাহলে ঘটনাটা কি হলো, কে কোথায় বাদ গেল? বর্তমানে অব্যয়ীভাব সমাসকে তৎপুরুষ সমাসে নেওয়া হয়েছে। তার মানে এই যে আমাদের অব্যয়ীভাব ছিল, এই বেচারা গেল কোথায়? এই বেচারা গেল হচ্ছে তৎপুরুষের মধ্যে। এবং দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে এই যে দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসকে আবার কার অন্তর্গত করা হয়েছে? এই দ্বিগু সমাসকে কর্মধারয়, কর্মধারয়ের অন্তর্গত করা হয়েছে। এই কারণে 6টা থেকে 4টা হয়ে গেছে। এই জন্য 6টা থেকে 4টা হয়ে গেছে। আচ্ছা, ওকে। এখন ঘটনা হচ্ছে যে এই যে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি সমাস আগে 6 প্রকার ছিল, এখন 4 প্রকার। তোমরা কি কেউ বলতে পারবা কিসের ভিত্তিতে আগে যে 6 প্রকার ছিল এখন এটা 4 প্রকার হয়ে গেল? বলো দেখি, কিসের ভিত্তিতে? কেন আগের ব্যাকরণবিদরা বলতেন সমাস 6 প্রকার, নতুন ব্যাকরণবিদরা কিসের ভিত্তিতে বলছে সমাস 4 প্রকার? বলো দেখি। কিসের ভিত্তিতে? এইবার এটার উত্তর দাও।
প্রশ্ন করলাম কি? প্রশ্ন করলাম হচ্ছে আগে সমাজে আমরা 6 প্রকার পড়তাম, এখন যে 6 থেকে এটা 4 প্রকার হয়ে গেছে, কিসের ভিত্তিতে হলো এটা? এটা ঘটনাটা কিসের ভিত্তিতে হলো? নূরজাহান আক্তার আনিকা বলছে এই ক্লাসটা কি পরে আর পাওয়া যাবে কিনা? হ্যাঁ, পরে ক্লাসটা পাওয়া যাবে, বাট পাওয়ার জন্য 10ms.com এ গিয়ে ক্লাস বুক করুন, ওই সেকশনটাতে যেতে হবে এইচএসসি 26-এর। কেউ পারলা না? আচ্ছা ভাইয়া জানি না। রোকন মাহমুদ বলছে ভাইয়া জানি না। পরপদের ভিত্তিতে না, পরপদের ভিত্তিতে না। স্ট্রাকচার বলেছে সুরভি আফরিন, না। আচ্ছা, এত সহজে আত্মসমর্পণ করলে তো হলো না। সেটা হচ্ছে অর্থের প্রাধান্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? অর্থের প্রাধান্যের ভিত্তিতে। আচ্ছা, অর্থের প্রাধান্য। অর্থের প্রাধান্য জিনিসটা আসলে কি? আমরা একটু আগে মনে আছে আমরা পুরো পদ ও পরপদ চিনেছিলাম। এখন সমাজকে যে বড় বড় ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, সমাজকে যে বড় বড় মোটা দাগে যে সমাজকে আলাদা আলাদা করা হয়েছে, ক্যাটাগরি করা হয়েছে, কিসের উপর ডিপেন্ড করে? আমরা চলো দেখি। আমরা চলো, এইটা তো তোমরা পারবা, হ্যাঁ, এটা তো তোমরা আগেও পড়েছো। কোন দুইটা দ্বিগু কর্মধারে চলে গেছে আর হচ্ছে অব্যয়ীভাব তৎপুরুষে চলে এসেছে, এটা তো দেখলাম। এইবার দেখো যে সমাসে, দেখো অর্থের বিচারে সংস্কৃত ব্যাকরণ মানে হচ্ছে যেটা ট্র্যাডিশনাল আগে ছিল, সেটাতে দ্বন্দ্ব সমাস, উভয় পদের অর্থ প্রধান, তৎপুরুষ সমাস, পরপদের অর্থ প্রধান, বহুব্রীহি সমাস অন্য কোন একটা পদের অর্থ প্রধান, কর্মধারয় সমাস পরপদের অর্থ প্রধান, অবৈভব সমাস পূর্বপদের অর্থ প্রধান, দ্বিগু সমাস পরপদের অর্থ প্রধান। তার মানে একটা জিনিস একটু দেখো তো, আসলে মোটা দাগে অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাজকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা যায় আমরা একটু দেখি। দ্বন্দ্ব সমাস, এটা উভয় পদের অর্থ প্রধান, এটা আলাদা একটা ক্যাটাগরি 1, ঠিক আছে, এইটাকে আমরা লিখলাম হচ্ছে ক্যাটাগরি 1 এর মধ্যে। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান, আর হচ্ছে দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান, এটাকে আমরা ক্যাটাগরি 2 লিখি। পরপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান। ওকে, সো আমাদের ক্যাটাগরি 2। এটা খুবই অদ্ভুত, বহুব্রীহি সমাস অন্য কোন একটা পদের অর্থ প্রধান, এটাকে আমরা 3 নম্বর ক্যাটাগরি ধরলাম, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি 3। আর একটা বাদ আছে, সেটা হচ্ছে 5 নম্বর অব্যয়ীভাব সমাস, এটা হচ্ছে পুরো পদের অর্থ প্রধান, এটাও বাকিগুলো হচ্ছে আলাদা, এটা হলো আমাদের ক্যাটাগরি 4। 1 2 3 4। এখন কি তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়েছো? এখন কি তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়েছো যে কেন সমাস আগে 6 প্রকার বলা হতো কিন্তু এখন সমাসকে কেন 4 প্রকার বলা হয়? তোমরা অনেকেই হয়তো বা পড়েছো যে সমাস 4 প্রকার, সমাস 4 প্রকার, সমাস 4 প্রকার, কিন্তু আজকে প্রথম কারা কারা বুঝতে পারলা যে কেন সমাস 4 প্রকার? আজকেই কারা কারা? যারা যারা আজকে প্রথম সমাস যে 4 প্রকার এটার কারণটা, মূল কারণটা বুঝতে পেরেছো, ব্যাকরণগত কারণটা বুঝতে পেরেছো, তারা হাত তুলতে পারো। লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সবাই তো শিখার জন্য আসি, এন্ড অবভিয়াসলি দ্যাট ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম, যে আমরা সবাই কোনো কিছু কখনো না কখনো প্রথমবারের মতো শিখি। ঠিক আছে, ক্যাটাগরি 4, 4টা ক্যাটাগরি। এখন বলো ক্লাস লাগছে কেমন? আগে বলছে আজকে কিন্তু ক্লাসে মূলত বেসিক জিনিসপত্র শেখাবো, সব একদম ধরে ধরে হয়তো বা আজকে একটা ক্লাসে শেখানো পসিবল হবে না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ভালো লাগছে ক্লাস? বন্ধুদেরকে বলবা ক্লাসের কথা। আমি আচ্ছা, বাঁধন দাস হাত তুলেছে, মাহমুদা ফারিহা হাত তুলেছে, আফরোজা হাত তুলেছে। আচ্ছা, তার মানে অনেকেই আজকে প্রথমবারের মতো শিখলাম এবং বুঝতে পারছি তো, তাই না, যে সমাস কিন্তু জিনিসটা কিন্তু সায়েন্টিফিক, মানে জিনিসটা কিন্তু এমন না যে একজন ব্যাকরণবিদের ইচ্ছা হলো এই জন্য এটা এমন, আরেকজন ব্যাকরণবিদের ইচ্ছা হলো এই জন্য ব্যাপারটা এমন কিন্তু না। ক্লিয়ার তো? বুঝতে পারছি। অলরাইট, আচ্ছা, আলহামদুলিল্লাহ, জোস। ঠিক আছে, সায়েম বলছে আলহামদুলিল্লাহ, আর রুবিন আক্তার বলছে জোস। আচ্ছা, হ্যাঁ, ক্লাস রেকর্ড পাবা। ক্লাস রেকর্ড খুঁজে না পেলে 16910 নম্বরে কল দিয়ে বলবা যে আমি এইচএসসি 26 ব্যাচের ফ্রি যে ক্লাসটা করেছিলাম সমাসে, সেই ক্লাসটা আমি আবার চাই। ঠিক আছে, তারপরে দেখি। আচ্ছা, আরেকবার যারা বুঝো নাই, এত সহজ একটা জিনিস আরেকবার বোঝানোর
যদি কেউ বুঝতে চাও তার মানে হচ্ছে তুমি মনোযোগ দাও নাই, তারপর আরেকবার বুঝাই দেই। দেখো, সমাসকে 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 আমি আগে তো সমাস হচ্ছে কয় প্রকার ছিল? 6 প্রকার। এখন এটাকে বলছে 4 প্রকার। কিসের ভিত্তিতে করছি দেখো। সমাসে আমি দেখবো প্রথমে পরপদের অর্থপ্রধান কোনগুলা। দেখো, এই যে দ্বিগু সমাস পরপদের অর্থপ্রধান, তারপরে কর্মধারয় সমাস পরপদের অর্থপ্রধান, তৎপুরুষ সমাস পরপদের অর্থপ্রধান। তার মানে এই সবগুলাকে নিয়ে আমার একটা ক্যাটাগরি, যেগুলোতে পরপদের অর্থপ্রধান। এরপরে দেখো দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থের প্রধান। আর কোনোটাতে এরকম নাই যে উভয় পদের অর্থপ্রধান, সো এটা আমার আরেকটা ক্যাটাগরি। এরপরে দেখো বহুব্রীহি সমাস, খুবই ইউনিক, অন্য পদের অর্থপ্রধান। এটা হচ্ছে আমার ক্যাটাগরি নাম্বার 3। আরেকটা বাকি আছে অব্যয়ীভাব সমাস। এই অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদের অর্থপ্রধান, যেটা বাকি কারোর সাথে ম্যাচ করে না, এই জন্য এটা আলাদা একটা ক্যাটাগরি। এটা হচ্ছে আমার ক্যাটাগরি নাম্বার 4। বুঝতে পেরেছো? তার মানে এখানে তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস সবগুলোকে আমি একই ক্যাটাগরিতে ফেলতে পারি, কারণ সবগুলোতে পরপদের অর্থপ্রধান। ঠিক আছে? আচ্ছা, সবগুলোতেই হচ্ছে পরপদের অর্থ প্রধান। না, তোমরা এটাতে 1690 কল দিলেও পরে দেখা যাবে না। স্নাতা রাগ করার গিয়েছে। আমাদের পরীক্ষা এমসিকিউ থাকবে কিনা? এইচএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ থাকে না, অ্যাডমিশন টেস্টে থাকে। এটা কি ক্লিয়ার? আমরা তাহলে পরের ফেজে যাব। আমরা তাহলে এটা কি ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা পরের টপিকে যাব। ক্লিয়ার হলে আমাকে একটু ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখে ফেলো দেখি। আমরা আজকের ক্লাসে ইম্পর্টেন্ট বেসিক শিখছি। একটা শিখলাম হচ্ছে পূর্বপদ আর পরপদ আলাদা করতে পারা। এখন শিখলাম যে সমাস কেন আসলে 4 প্রকার সেইটা। এরপরে আরো এরকম মজার মজার জিনিস আছে, অপেক্ষা করো। আবারও বলছি, আজকের ক্লাসের স্লাইডে যা কিছু আছে সবকিছু 1.5 ঘন্টা ক্লাসে তো পড়ানো সম্ভব না। এটা আমরা আমাদের পেইড কোর্সে আবারও 0 থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, অর্থাৎ পুরোটুকু শেষ করবো আমরা 1.5 ঘন্টা 2টা ক্লাসে। এর উপর আবার একটা কিউএনএ ক্লাসও থাকবে। সো সব মিলিয়ে প্রায় 3 ঘন্টা 4-5 ঘন্টার একটা আমাদের লেসন প্ল্যান আর কি আমাদের পেইড কোর্সে। সো আজকে 1.5 ঘন্টায় আমি জাস্ট বেসিক গুলো ক্লিয়ার করছি এবং গ্লিমস দেওয়ার ট্রাই করছি। অনেক ভালো লাগছে, পারিহা বলছে ভেরি গুড। ঠিক আছে, কাঁচের মতো ক্লিয়ার, আনিকা বলছে। আচ্ছা, তারপরে দেখি এইবার আমরা দেখবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে অনেকগুলো ক্যাটাগরি আছে। আজকের এই ক্লাসে ক্যাটাগরিতে যাবো না, শুধু দ্বন্দ্ব সমাস কোনটাকে বলে সেটা একটু মনে রাখার চেষ্টা করবো। আমাদের সমাসটার নাম কি? সমাসটার নাম হচ্ছে দ্বন্দ্ব। সমাসটার নাম হচ্ছে দ্বন্দ্ব। আচ্ছা, দ্বন্দ্বের ইংরেজি কি বলো? দ্বন্দ্বের ইংরেজি কি বলো? দ্বন্দ্বের ইংরেজি হচ্ছে কনফ্লিক্ট। আচ্ছা, কনফ্লিক্ট। দ্বন্দ্বের ইংরেজি হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মারামারি। কনফ্লিক্ট হচ্ছে মারামারি। আচ্ছা, মারামারি মানে কি? মারামারি মানে হচ্ছে দুইটা পক্ষ থাকবে, এই পক্ষ মারবে ওই পক্ষ মারবে। জাস্ট লাইক ব্রাহ্মণবাড়িয়ায় এই পক্ষ মারে বল্লম, টোটা ইত্যাদি দিয়ে, আবার ওই পক্ষ মারে। যদি সবাই মিলে একজনকেই মারতো, এটা হচ্ছে মাইর। মানে মনে করো ফার্ম গেটে পকেট মার ধরা পড়েছে, সবাই মিলে পকেট মারকে মারছে। ফার্ম গেটে মনে করো পকেট মার ধরা পড়েছে এবং সবাই মিলে কি করছে? পকেট মারকে মারছে। এটা কি মারামারি? দ্য অ্যান্সার ইজ নো, এটা মারামারি না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় এই পক্ষ মারছে ওই পক্ষ মারছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মারামারি বলতে আমরা সেটাকেই বুঝবো যেখানে দুই পক্ষের সামর্থ্য অথবা প্রাধান্য সেম, একই রকম, সিমিলার, একই রকম দুই পক্ষের। তার মানে দ্বন্দ্বের একটা অর্থ হচ্ছে মারামারি। মারামারি সবসময় দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের শক্তি, সামর্থ্য, প্রাধান্য সেম হয়। ঠিক আছে? আচ্ছা, নিশি বলছে ভাইয়া আমি অনেক লেটে জয়েন করেছি, এখন আফসোস করো, আর কি করবে বলো? আচ্ছা, তার মানে এইটা বুঝছো, মারামারিতে দুইটা পক্ষ সেম থাকে, দুই পক্ষের সামর্থ্য প্রধান সেম থাকে। এক্স্যাক্টলি দ্বন্দ্ব সমাসেও পূর্বপদ
আর পরপদের অর্থের প্রাধান্য একই থাকে। যেমন মা বাবা, দা কুমড়া, ভাই বোন, জামাই বউ, কলম পেন্সিল, খাতা কলম, সবগুলো দ্বন্দ্ব সমাসেই দেখবা পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। জাস্ট লাইক আমাদের মারামারি, এই পক্ষ জেতে না ওই পক্ষ জেতে না, কারণ দুই পক্ষেরই অর্থে দুই পক্ষেরই শক্তি সামর্থ্য সেম। ব্রাহ্মণবাড়িয়ায় দেখবে যে মারামারি হলে কিন্তু দুই পক্ষই সমানভাবে মার খায় এবং দুই পক্ষ সমানভাবে মারে। আচ্ছা, ক্লিয়ার? আমি সরলে একটা স্ক্রিনশট নিতে পারো চাইলে। দ্বন্দ্ব মানে হচ্ছে কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছে দুই পক্ষের মারামারি। মারামারি কখন হয়? মারামারি তখনই হয় যখন দুই পক্ষের শক্তি সামর্থ্য প্রাধান্য এগুলো সেম থাকে। যদি একটা পক্ষের শক্তি বেশি হয় তাহলে কিন্তু সেই একটা পক্ষ মিলেই সবাইকে মারে, তখন এটার মারামারি থাকে না, তখন এটা হয়ে গিয়ে মায়ের। আচ্ছা, ঠিক আছে, অলরাইট। তারপরে দেখি, তো দ্বন্দ্ব সমাসের যেটা সংজ্ঞা এটা বাসায় পড়বা, এটা আসলে ক্লাসে পড়ানোর মতো মানে এত কমপ্লিকেটেড এটা না। যেমন ভাই বোন, ঠিক আছে, উচ্চ নিচ, আঁকা বাঁকা, সমান সমান চিহ্ন হবে এগুলোর মধ্যে, হ্যাঁ, দেখাশোনা, এই সবগুলোই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখানে দেখো যে পিতামাতা, ন্যায় অন্যায়, মতিগতি, খাতাপত্র, রূপগুণ, এরকম আরো অনেক এক্সাম্পল দ্বন্দ্ব সমাসের আছে। দ্বন্দ্ব সমাস আইডেন্টিফাই করার জন্য কিছু জিনিসপত্র আছে, যেমন দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও, এবং, আর, তথা ইত্যাদি জিনিসপত্র থাকে, যেগুলো দেখলেই, যেগুলো ব্যাস বাক্য থাকে, যেমন ও, এখানে ও আছে, ঠিক আছে, এরকম ও এবং আর তথা এই শব্দগুলো থাকে, যেগুলো দেখলে তুমি বুঝবে যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার দ্বন্দ্ব সমাস? এছাড়া আর কারো কোনো প্যারা আছে দ্বন্দ্ব সমাস নিয়ে? বুঝতে পেরেছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছি আমরা। ক্লিয়ার হলে ক্লিয়ার বলো, ক্লাস কেমন লাগছে সেটা বলো, কোনো কিছু না বুঝলে সেটাও বলতে পারো। ঠিক আছে, তারপরে দেখি এইবার একটা প্রশ্ন, অলুক দ্বন্দ্বের উদাহরণ কোনটা? আমি একটা পোল দিয়ে দিই, অনেকক্ষণ পোল দেওয়া হয় না, একটা পোল দিই। অলরাইট, সো দিয়ে দিলাম, দেখি তোমরা পারো কিনা। অলুক দ্বন্দ্ব, তোমরা অ্যান্সার দাও, আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করে দিই। অলুক দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে পূর্বপদ আর পরপদ দুইটাই অর্থ সেম থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই অলুক জিনিসটা আবার কি? এই অলুক্ষণের জিনিসটা তো বুঝতে পারছি না। আচ্ছা, তোমাদেরকে বোঝাই। অ মানে কি? অ মানে হচ্ছে না। আর লুক মানে কি? লুক মানে হচ্ছে লোপ পাওয়া। তার মানে অলুক মানে কি? অলুক মানে হচ্ছে লোপ না পাওয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন জিনিসটা লোপ না পেলে আমরা এটাকে অলুক বলবো? ভাইয়া কোন জিনিসটা লোপ না পেলে আমরা এটাকে অলুক বলবো? অ্যান্সার ইজ বিভক্তি। বিভক্তি কোনগুলা? একটা শব্দের সাথে, মনে করো ফর এক্সাম্পল একটা শব্দ হচ্ছে রহিম, ঠিক আছে, রহিম, এইটাকে আমরা যদি লিখি রহিমের, এই যে আমরা এরটা লিখলাম এটা হচ্ছে একটা বিভক্তি। আবার অনেক সময় র লিখি আমরা, ঠিক আছে, অন্তস্থ লিখি, এ লিখি, এইগুলো হচ্ছে বিভক্তি। তো এগুলো সাধারণত ব্যাস বাক্যে এগুলো যে থাকে এগুলো সমস্ত পদে, বা এটা হচ্ছে সমাসবদ্ধ পদে সাধারণত বাদ চলে যায়, লোপ হয়ে যায়, নাই হয়ে যায়। কিন্তু একটা বিশেষ ক্যাটাগরির সমাস আছে যেগুলোকে বলা হয় অলুক সমাস, যেই সমাসে এইখানে ব্যাস বাক্যে যেই বিভক্তিটা থাকে সেটা পরবর্তীতে সমস্ত পদেও থাকে। আচ্ছা, এটার উত্তর কি দেখি? এটা কি হবে? উত্তর হবে হচ্ছে দুধে ভাতে, ঠিক আছে, দুধে ভাতে। এটার উত্তর কি হলো? দুধে ভাতে। আচ্ছা, আমি দেখি তো কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে।
রেজাল্টটা পাবলিশ করে দেই। অলরাইট, ওকে, ফার্স্ট হচ্ছে আফনান ইয়ারা, সেকেন্ড হচ্ছে জেরিন এবং থার্ড হচ্ছে মাহমুদা ফারিহা। ভেরি গুড, কংগ্রেচুলেশনস। এগুলো কি লেকচার শিটে থাকবে? হ্যাঁ, লেকচার শিটে এগুলো থাকবে। লেকচার শিটে আরো ডিটেইলস থাকবে। মূলত আজকের ক্লাসে তো আমরা জাস্ট বেসিক যেগুলো কনফিউশন থাকে ওইগুলো এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে তৎপুরুষ সমাস। এরপরে আমরা দেখবো হচ্ছে তৎপুরুষ সমাস। আমরা দ্বন্দ্ব সমাস মোটামুটি দেখেছি। দ্বন্দ্ব সমাসের অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। এই সাব ক্যাটাগরি গুলো আমরা আজকে ক্লাসে পড়ছি না, কারণ আজকের ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করবো, এই নিয়ত নিয়ে এসেছিলাম। সো আমরা একটু পরের টপিকটাতে চলে যাই। ওকে, তৎপুরুষ সমাস, যে সমাসে পরপদের অর্থ, কোন পদ? পরপদের অর্থ প্রধান রূপে বিবেচিত হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে তৎপুরুষ সমাস। কিভাবে মনে রাখবো? কিভাবে মনে রাখবো? দেখো কিভাবে মনে রাখবো, আমি কিভাবে মনে রাখতাম, পর পুরুষে কি আছে, পুরুষ থেকে, পুরুষের দেখো, পুরুষ থেকে আমরা প্রথমে বাদ দিলাম মূর্ধন্যস্য, তারপর আমরা বাদ দিলাম হচ্ছে এই দুইটা রস্যকার, তাহলে কি হলো? পর। তাহলে পুরুষের কোন পদের অর্থ প্রধান? পুরুষ হচ্ছে পর পদের অর্থ প্রধান। পুরুষ হচ্ছে কোন পদের নামে? সমাসের নামে তৎপুরুষ। এই নিনজা টেকনিকটা কেমন লাগলো? বুঝলা নিনজা টেকনিকটা? এই নিনজা টেকনিকটা বুঝছো? বলো দেখি। এটা বলো, আমরা বুঝছি এই যে কিভাবে তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান কিভাবে মনে রাখবো? একটা নিনজা টেকনিক শিখেছি মাত্র। পুরুষ থেকে প্রথমে মূর্ধন্য কেটে দিলাম, তারপর হচ্ছে পুরুষ থেকে দুইটা রস্যকার কেটে দিলাম, বাদ শুধুমাত্র থাকতে হচ্ছে পর। তাহলে কোনটা হবে? জোস, টেকনিকটা বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার এক্সাম্পল দেখি। মধুতে মাখা, মধুতে মাখা, মধু মাখা, অশ্রু দ্বারা পূর্ণ, অশ্রুপূর্ণ, প্রাণকে ত্যাগ, প্রাণ ত্যাগ, শোক দ্বারা আকুল, শোকাকুল। এগুলো হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস। এখন ঘটনা হচ্ছে তৎপুরুষ সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, তৎপুরুষ সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, তবে তার মধ্যে তোমাকে আসলে বিভক্তিটা চিনতে হবে। কি চিনতে হবে? তৎপুরুষ সমাস কোনটা, কোন তৎপুরুষ, এটা জানার জন্য তোমাকে বিভক্তিগুলো চিনতে হবে। বিভক্তি কোনগুলা? এই যে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আমরা আজকের ক্লাস যেহেতু বেসিক, আজকে আমরা উপপদ তৎপুরুষটা আজকের ক্লাসে পড়ছি না, আমরা আমাদের পেইড কোর্সে বা আমাদের মেইন ক্লাসের সময় করব। উপপদটা আজকে এক্সপ্লেন করছি না, কারণ উপপদ পড়ার জন্য তোমাকে আরো জিনিসপত্র বোঝাতে হবে আর কি, মানে যেগুলো আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয় না। আচ্ছা, এখন আমরা দেখতে পেলাম যে এখানে কয়েকটা বিভক্তি রয়েছে, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। সবগুলোর ক্ষেত্রে কেসটা সিমিলার। কেসটা কি? সেটা হচ্ছে পূর্বপদে যদি দ্বিতীয় বিভক্তি থাকে, দ্বিতীয় বিভক্তি যদি লোপ পায় তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। পূর্বপদে যদি তৃতীয় বিভক্তি থাকে তাহলে ওই বিভক্তিটা লোপ পেলে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি বাদ গেলে ষষ্ঠী, আর সপ্তমী বিভক্তি বাদ গেলে সপ্তমী তৎপুরুষ। আর কোন বিভক্তি যদি বাদ না যায়, কোন বিভক্তি যদি বাদ না যায় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অলুক তৎপুরুষ। অলুক, অলুক মানে কি? অ মানে হচ্ছে না, লুক মানে হচ্ছে লোপ পাওয়া। তার মানে কি? লোপ না পেলে, বিভক্তি যদি লোপ না পায় তাহলে সেটাকে আমরা অলুক তৎপুরুষ বলি। ঠিক আছে? আচ্ছা, নিশি বলছে আমি আজকে ফার্স্ট, আমার ক্লাসগুলো অনেক সুন্দর লাগছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। পেইড কোর্সে ভর্তি না হলে ভর্তি হয়ে যাও। বন্ধুদেরকে যদি এখনো জানিয়ে না থাকো যে আমাদের ক্লাসগুলো কত ইন্টারেস্টিং হয়, বন্ধুদেরকেও জানাতে পারো। বুঝতে পেরেছি। ওকে, নির্জনা বলছে এইবার বুঝছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসো এইবার একটু বিভক্তিগুলো দেখে। মেইন জিনিসটা তো আমি বুঝালাম, দ্বিতীয় তৎপুরুষ কোনটা, তৃতীয় কোনটা। তার মানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে বিভক্তিগুলো তুমি চিনো কিনা। দ্বিতীয় বিভক্তি কে রে, এই যে কে রে। ওকে, দেখি বিপদাপন্ন, এটার ব্যার বাক্য কি? বিপদকে।
যখন এটা সমস্ত পদে যাচ্ছে বিপদ কেটা বাদ চলে যাচ্ছে, এই জন্য এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দুঃখকে প্রাপ্ত, পরলোকে গত, রথকে দেখা, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কে কে বাদ যাচ্ছে দেখে, কে কোন কোন বিভক্তি, কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে বাদ যাচ্ছে দেখে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ক্লিয়ার কিনা? আমরা এর পরবর্তীতে আমি যা দেখাবো যে কোনটা কোন তৎপুরুষ সমাস, তাহলেই হবে। আচ্ছা, শূন্য বিভক্তি কই তাইলে ভাইয়া? বাঁধন দাস তো ভেরি ভেরি কিউরিয়াস। আচ্ছা, এখানে কোন ব্যাস বাক্য থেকে কোন বিভক্তিটা লোপ যাচ্ছে, মানে কোন বিভক্তিটা বাদ যাচ্ছে, তার উপর নির্ভর করে এটা কি দ্বিতীয় তৎপুরুষ হবে, তৃতীয় তৎপুরুষ হবে, চতুর্থী তৎপুরুষ হবে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী কোন তৎপুরুষ সমাস হবে, এটা তার উপর নির্ভর করছে যে আচ্ছা যে বিভক্তিটা পূর্বপদে ছিল সেটা কি ছিল, সেটা বাদ যাওয়ার ভিত্তিতে। এখন যদি এখানে প্রথমা বা শূন্য বিভক্তি থাকতো তাহলে তো তুমি বুঝতেই না যে বাদ গেছে নাকি যায়নি। যদি বাদ নাই যায়, মানে যদি নাই থাকে ব্যাস বাক্যে এরকম কোন বিভক্তি, তাহলে তো সেটাকে আমি বলতে পারি না ওই তৎপুরুষ সমাস, কারণ এটা তো বাদ যাচ্ছে না। বা পেইড ক্লাস কবে থেকে শুরু? পেইড ক্লাস আমরা আমাদের বর্তমানে আবার শুরু করে দিয়েছি। আমাদের পেইড ক্লাস গত শনিবার আবার রিজিউম হয়েছে, গত শনিবার চালু হয়েছে। ঠিক আছে, ওকে। এবার দেখো তৃতীয় তৎপুরুষে তোমাকে কি চিনতে হবে? জাস্ট তৃতীয় তৎপুরুষে তোমাকে এই বিভক্তিগুলো চিনতে হবে: দ্বারা, দিয়ে, কর্তৃক, আনন্দ দ্বারা, মধু দ্বারা, শোক দ্বারা, জ্ঞান দ্বারা। দ্যাটস ইট, তৃতীয় তৎপুরুষ সমাস ক্লিয়ার। চতুর্থী তৎপুরুষ সমাসে কোনগুলো আছে? চতুর্থী তৎপুরুষ সমাসে কে, রে এইগুলো রয়েছে। তবে ওই দ্বিতীয় তৎপুরুষ সমাসে দ্বিতীয়ার যে কে, রে ছিল আর চতুর্থী যে কে, রে, এটার মধ্যে একটা পার্থক্য আছে। চতুর্থীর কে, রে মূলত ব্যবহার হয় সম্প্রদানের ক্ষেত্রে। সম্প্রদান, সম্প্রদান মানে কি? মানে হচ্ছে কাউকে কোনো কিছু গিফট করা বা হচ্ছে কোনো কিছু একবারে দিয়ে দেওয়া, কোনো ধার দেনা না, একদম সারা জীবনের মতো দিয়ে দেওয়া। যেমন গুরুকে ভক্তি, এই ভক্তিকে আমি পরবর্তীতে গুরুজনের কাছ থেকে আর কখন ফেরত চাই? ফেরত তো চাই না। এই জন্য এগুলো হচ্ছে সম্প্রদান কারকের মধ্যে পড়ে। এবং এই টাইপের যে কেসগুলা এখানে কে, রে এগুলো হচ্ছে তখন চতুর্থী বিভক্তি হিসেবে কনসিডার্ড হয়। তারপরে ওকে, দেখি আমরা এটা পলে যাই। বুদ্ধিদীপ্ত কোন ধরনের সমাস? লেটস সি আমরা এটা পারি কিনা। ঠিক আছে, পোলটা দিয়ে দিলাম। মুন্থা বলছে পেইড কোর্সে বাংলা সেকেন্ড পেপারে কতটুকু পড়ানো হয়েছে? বেশি না, মনে হয় 2টা ক্লাস হয়েছে জাস্ট। বাট লেট করলে দেখতে দেখতে আরো সামনে এগিয়ে যাবে। পরে হচ্ছে লাইভ ক্লাস বাদ দিয়ে শুধু রেকর্ডেড দেখতে হবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বুদ্ধিদীপ্ত কোন ধরনের সমাস? ক তৎপুরুষ, খ কর্মধারয়, গ নিত্য, আর ঘ হচ্ছে প্রাদি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সালে এসেছে। বুদ্ধিদীপ্ত কোন ধরনের সমাস? কোন ধরনের? হ্যাঁ মাইশা, সম্প্রদান বলতে মূলত দান করে দেওয়া বোঝায়। বাট এমন না যে ভিখারিকেই দান করলাম, এটাই যে শুধু দান হয় তা না। মনে করো কন্যা সম্প্রদান, মানে মনে করো মেয়ের বাবা তার মেয়েকে শ্বশুর বাড়িতে দিচ্ছেন, এটাকেও সম্প্রদানের মধ্যে আন্ডারে ফেলা হয়। বুঝছো? ক বলছো অনেকে, ক বলছো অনেকে। কুইজে পোলটা ভোট দাও, পোলে ভোট দাও। উত্তর হচ্ছে অবভিয়াসলি তৎপুরুষ। উত্তর হচ্ছে তৎপুরুষ। আমি দেখি রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হয়েছে খাদিজা আক্তার, সেকেন্ড হয়েছে সাইমা সুলতানা এবং থার্ড হয়েছে স্নাতা। স্নাতার মনে একটা ছোট শঙ্কা ছিল যে আমি কি ওর উপর রাগ করেছি কিনা। আমি তোমার উপর কেন রাগ করব? রাগ করার কোনো কারণই তো আমি জানি না। আচ্ছা, সো কারেক্ট আনসার কোনটা? তৎপুরুষ। বুদ্ধিদীপ্তকে ভাঙলে বা বুদ্ধিদীপ্তের ব্যাস বাক্য কি? বুদ্ধিদীপ্তের ব্যাস বাক্য হচ্ছে বুদ্ধি দ্বারা দীপ্ত। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই দ্বারাটা এতক্ষণ যা পড়ালাম, এই দ্বারাটা কোন বিভক্তি? এই দ্বারাটা কোন বিভক্তি বলো? দ্বারা কোন বিভক্তি? বিয়েতে কন্যা সম্প্রদায়, হ্যাঁ তুরহান বলেছে। দ্বারা কোন বিভক্তি বলো দেখি? সিয়াম বলছে ওকে। দ্বারা কোন বিভক্তি? ফাইরোজ রামিসা বলছে ফার্স্ট অ্যান্সার দেওয়ার পরও র্যাঙ্ক দূরে যায় কেন? কারণ অন্য যারা অ্যান্সার দেয় তারা আরো ফাস্ট অ্যান্সার দেয়। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যাদের ইন্টারনেট স্পিড ফাস্ট তারা আসলে মানে
আমি আর তুমি মনে করো একসাথে অ্যান্সার করলাম, কিন্তু তোমার ইন্টারনেট স্পিড যদি আমার চেয়ে ফাস্ট হয় তাহলে হচ্ছে তুমি র্যাঙ্কিং এগিয়ে থাকবা, কারণ তোমার সাবমিশনটা আগে হবে এই জন্য। আচ্ছা, হাই হাই হাই, ফারিয়া জাহান মিম বলছে সপ্তমী বিভক্তি, কি সর্বনাশ। থার্ড, থার্ড বলছে দ্বারা। দ্বারা কোন, এই যে দেখো না, দ্বারা তৃতীয়া। ফারিয়া জাহান মিম বলছে হচ্ছে সপ্তমী, হইলো ক্লিয়ার? আচ্ছা, তো একই রকম ভাবে ষষ্ঠী তৎপুরুষও তোমরা দেখবে হচ্ছে বিভক্তি চিহ্নগুলা র, এর, পঞ্চমীর মধ্যে আছে হচ্ছে হতে, থেকে, সপ্তমীর মধ্যে আছে এ, অন্তস্থ ইত্যাদি। গাছে পাকা, তার মানে মূলত শব্দটা ছিল গাছ, এটার সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে, হ্যাঁ, এই জন্য এটা গাছে হয়েছে। কিন্তু যখন এটা সমস্ত পদ হয়েছে তখন কিন্তু সমস্ত পদ হওয়ার সময় গাছ, পূর্বপদ গাছ থেকে এটা বাদ গেছে। এই যে পূর্বপদ গাছ থেকে এ বিভক্তি বা সপ্তমী বিভক্তিটা বাদ গেছে, এই কারণে এটাকে আমরা বলছি কি, এই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস। রিয়া দেবনাথ বলছে ভাইয়া আমার মেসেজ দেখে না, মেসেজ কিভাবে দেখবো, আমি তো ক্লাসে আছি, ক্লাসের মধ্যে তোমার মেসেজ কিভাবে দেখবো? ওকে, ঠিক আছে, তৎপুরুষ সমাস আমরা দেখলাম। এবার বলে, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে 2015-16 সালে আসা প্রশ্ন, অমিলের ব্যাসবাক্য কোনটি? অমিল, 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 নমিল, সমিল, মিল নেই, কোনটা হবে? অমিল। ভাইয়া স্ক্রিনশটের জন্য টাইম দেন। আচ্ছা দিব। এটা কি বলো, এটা হচ্ছে আমাদের 11, এমসিকিউ নাম্বার 11, কি হবে? সাদিয়া আক্তার বলছে এইচএসসি 26 কে কে? এইচএসসি 26 এর ক্লাসে এসে জিজ্ঞেস করছে এইচএসসি 26 কে কে? অদ্ভুত। হ্যাঁ অবনী, তেও হয়, বেশিরভাগ ক্ষেত্রে এ আর অন্তস্থ হয়, এই জন্য এখানে এ আর অন্তস্থ দেওয়া আছে। ডি 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 বলছে মিল নেই। আচ্ছা, ডি ডি ডি, অনেকে বলছে ডি। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে ন মিল। দেখো ন মিল, কেন এটা ন মিল হলো? এই যে দেখো, নয় তৎপুরুষ সমাস, না বাচক নয় অব্যয় কোথায় বসে? ইন্টারেস্টিং, পূর্বে বসে, পূর্বে বসে, ঠিক আছে। তখন এটাকে কি হয়, তখন এটাকে আমরা নয় তৎপুরুষ সমাস বলি। যেমন ন আচার, ন বিশ্বাস, ন আদব, ন আদর, বে অথবা নেই হায়া। একই রকম ভাবে অমিল, অমিল মানে কি? ন আগে বসবে মিল, বুঝলা? পারা জিনিসও ভুল করে ফেলি আমরা অনেক সময়। অমিলের অমিল কোন কোন সমাস? অমিল হচ্ছে নয় তৎপুরুষ সমাস। সবাই কট খেয়ে গেলাম, কারা কারা কট খেলাম? সবাই, আমি দেখেছি যে নোভা কট খেয়েছে, ডি লিখেছে, মাহা বি বলেছে, ঠিক আছে। হাবলা হাল, এটা কি হালহা সিং, কি ইন্টারেস্টিং নাম। ডি বলেছে, যারা যারা ডি বলেছে তারা কিন্তু ভুল করেছে, মিল নেই হবে না, এটা হচ্ছে ন মিল। তার মানে নটা, নয় বোধক যে শব্দটা সেটা আগে হবে। আচ্ছা, এটা আগেই বলেছি, এটা আজকে আমরা পড়াচ্ছি না, এটা হচ্ছে আমরা পেইড ক্লাসে পড়াবো, কারণ এটার জন্য তোমাকে আরো এই যে ক্রিয়ামূল কি চিনতে হবে, কৃত প্রত্যয় চিনতে হবে, এটা আসলে সমাসের আলোচনাকে অনেক এক্সটেন্ড করে ফেলবে আজকে। এবং কৃদন্ত পদের সাথে পরবর্তীতে আবার উপপদ চিনতে হবে, অনেকগুলা বাইরের আলোচনা করতে হবে। সমাসের চেয়ে পরবর্তীতে ক্লাসটা অনেক বেশি ওই কৃত প্রত্যয়ের দিকে চলে যাবে, এই জন্য আজকের ক্লাসে আপাতত এটা স্কিপ করছি। বাট ভয় পাওয়ার কোনো কারণে, আমরা আমাদের যে মেইন ক্লাস, পেইড ক্লাস, সেখানে এগুলো আমরা এক্সপ্লেন করবো অবভিয়াসলি, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে উপপদ থেকে। যেমন বুদ্ধিজীবী কোন সমাস দেখেছো? উপপদ তৎপুরুষ সমাস। আগেই বলেছি, এটা স্কিপ করার মানে এই না যে এটা ইম্পর্টেন্ট না, এটা স্কিপ করার কারণ হচ্ছে আজকের ক্লাসে এইটার আলোচনাটা অনেক দূরে চলে যাবে সমাস থেকে করতে গেলে। ঠিক আছে, তারপরে দেখি অলুক মানে কি? অলুক মানে হচ্ছে যেখানে বিভক্তি লোপ পায় না, সেটাকে অলুক তৎপুরুষ সমাস বলে। অলরাইট, এইবার আমরা বহুব্রীহি সমাস দেখব। বহুব্রীহি সমাসে আমরা কয়েকটা মনে রাখার ইন্টারেস্টিং ট্রিক শিখবো। বহুব্রীহি সমাস কোনটা? যেই সমাসে পূর্বপদ আর পরপদ কোনো সমাসের কোনো পদের অর্থই না বুঝিয়ে অন্য কারোর অর্থ প্রাধান্য পায়, সেটাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাসটা আমরা নির্ণয় করার আগে আমরা একটু বহুব্রীহি সমাসের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো একটু দেখি। আচ্ছা, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। যে আমাকে বলতে পারবে অম্বর মানে কি, যে আমাকে বলতে পারবে অম্বর মানে কি, তার জন্য রয়েছে একটা মিস্টার ম্যাঙ্গো।
দেখা হলে তাকে আমি খাওয়াবো আমার পক্ষ থেকে একটি সুদৃশ্য চকলেট। নীল অম্বর যার, নীলাম্বর, এখানে অম্বর মানে কি? ভাইয়া প্রশ্ন কেমন হয় সমাস থেকে? প্রশ্ন হচ্ছে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন হচ্ছে এরকম একটা শব্দ দেয় নীলাম্বর, এটার ব্যাস বাক্য লিখতে হয়, আর এটা সমাসের নামটা কি সেটা লিখতে হয়। ব্যাস বাক্যের জন্য 0.5 আর ওই সমাসের নামের জন্য 0.5, অর্থাৎ প্রত্যেকটা সমাসে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ব্যাস বাক্য, কারেক্ট করলে 0.5 পাবা, আর একটা হচ্ছে সমাসটার নাম, ওইটাও কারেক্ট করলে 0.5 পাবা। এরকম 8টা থেকে 5টা তোমাকে উত্তর করতে হবে। আচ্ছা, প্রমি দেবনাথ বলছে ভালো লাগছে ভাইয়া, ভেরি গুড। হ্যাঁ, শ্রাবণী প্রশ্ন কেমন হয়তো মাত্রই বললাম। অম্বর মানে কি এটা বলো, অম্বর মানে কি বলো, বলতে পারলে চকলেট। অম্বর। তাশফিক হাসান তুরহান কাছাকাছি গেছে। নীল রঙের কাপড়, আকাশ, পানি, অনেকে অনেক কিছু বলছে। সুধা বলছে আকাশ। আচ্ছা, মূলত এটা একটা সাহিত্য অংশ থেকে নেওয়া হয়েছিল, এটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে শাড়ি। নীল অম্বর, এটা দিয়ে শাড়ি বোঝানো হয়েছে মূলত। যাই হোক, আমরা আমাদের মেইন জায়গায় আসি। নীলাম্বর কোন সমাস? এটা বলো আমাদের 10 নম্বর এমসিকিউ। নীলাম্বর কোন সমাস? নীলাম্বর। জামা। পুষ্পিতা হাওলাদার বলছে জামা। হ্যাঁ, উত্তর বলো এখন। নীলাম্বর কোন সমাস? নীলাম্বর কোন সমাস হবে? নীলাম্বর হচ্ছে বহুব্রীহি সমাস হবে। নীল অম্বর যার, সমানাধিকরণ বহুব্রীহি। আচ্ছা, তার মানে ভাইয়া এই ঘটনাটা কি? সমানাধিকরণ। সমানাধিকরণ ঘটনাটা কি একটু বোঝার চেষ্টা করি তো। দেখো, বহুব্রীহি সমাস 8 প্রকার। এই 8 প্রকার তোমার এইচএসসি তে লাগবে না, এই 8 প্রকার তোমার এইচএসসি তে লাগবে না, বাট অ্যাডমিশনে লাগবে। সো একটু মনোযোগ দিতে হবে। বহুব্রীহি সমাস যে 8 প্রকার, এটা তোমার মূলত অ্যাডমিশনে লাগবে। অ্যাডমিশনের প্রশ্ন এমন হয়। আচ্ছা, প্রথমটা হচ্ছে সমানাধিকরণ। আচ্ছা, মনে রাখার টেকনিক কারা কারা শিখতে চাই একটু হাত তোলো। আমার কাছে এই সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যাতিহার, এগুলো মনে রাখার আলাদা আলাদা নিনজা টেকনিক আছে। পড়াতে পড়াতে আমি বানিয়েছি অনেকগুলা, অনেক সময় ক্লাসে পড়াতে পড়াতে বানিয়েছি, মানে আগে থেকে প্রিপারেশন এসেছি এমন না, পড়াতে পড়াতে মাথায় এসেছে আচ্ছা এটা তো এইভাবে পড়া যায়, এটা তো এইভাবে মনে রাখা যায়। যেমন আজকে ওই যে তৎপুরুষ, পুরুষ থেকে মূর্ধন্যস্য কেটে দুইটা রস্যকার কেটে কিভাবে এটাকে পরপদের অর্থ প্রধান মনে রাখার টেকনিক, এটা আজকে ক্লাসে বানিয়েছি। যেরকম এরকম আমার অনেকদিন ধরে যেহেতু পড়াই, সমানাধিকরণ কিভাবে মনে রাখবা, ব্যাধিকরণ কিভাবে মনে রাখবা, ব্যাতিহার কিভাবে মনে রাখবা, এগুলো মনে রাখার আলাদা আলাদা ঠিক আছে। কারা কারা শিখতে চাও তারা হাত তুলে ফেলো। আচ্ছা, দেবজিৎ পল বল হাত তুলেছে, ওকে। আর বাকিরা শিখতে চায় না। আচ্ছা, নাদিয়া অনি চায়, মেহরুন্নেসা নোভা চায়, তানহা চায়, মাহিমা খান আভা চায়, ওকে, ভেরি গুড, ঠিক আছে। আসো তাহলে আমরা দেখা শুরু করি। সমানাধিকরণ, ওকে। সমানাধিকরণ যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ হয়। আচ্ছা, তার মানে পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এইটা অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝে এরকম, আর পরপদ হচ্ছে বিশেষ্য বা নাউন। ওকে, ফাইন। এইবার আমরা দেখি আমাদের নিনজা টেকনিক, এটার নাম কি? সমানাধিকরণ। সমানাধিকরণ আমি লিখি সম, এরপর লিখি অ্যাডজেক্টিভ থেকে নিব এ, এ, নাউন থেকে নিব এন, এন, তারপরটা তো অ্যাজ ইউজুয়াল সম অ্যান্ড অধিকরণ, অধিকরণ। তার মানে শুধু নামটা থেকে আমি মনে রাখতে পারবো যে পূর্বপদটা হবে অ্যাডজেক্টিভের এ আর পরপদটা হবে নাউনের এন। তার মানে পূর্বপদ অ্যাডজেক্টিভ আর পরপদ নাউন। ওকে, একটা এক্সাম্পল, এখানে এক্সাম্পল তো আছে, আমরা আগের এক্সাম্পলটা একটু দেখে আসি, যেটা আমাদের নীলাম্বরই ছিল, নীল আম্বর, নীল। আচ্ছা, আমাদের পূর্বপদ কোনটা? পূর্বপদ হচ্ছে নীল, আর পরপদ কোনটা? অম্বর। ওকে, অম্বর।
আমরা কি শিখেছিলাম? পূর্বপদ হচ্ছে অ্যাডজেক্টিভ আর পরপদ হচ্ছে নাউন। ওকে, দেখি মিলে কিনা যা শিখলাম সেটা। নীল কি বোঝাচ্ছে? একটা রং বোঝাচ্ছে। আমরা কি জানি বিশেষণ কাকে বলে? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝালে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলি। তার মানে এই যে নীল, এটা যেহেতু একটা কালার, এই জন্য এটা কি? এটা হচ্ছে, এই নীলটা কি? নীলটা হচ্ছে বিশেষণ। অম্বর মানে কি? অম্বর মানে হচ্ছে শাড়ি। তাহলে অম্বর একটা জিনিসের নাম বোঝাচ্ছে, একটা জিনিসের নাম বোঝাচ্ছে, তাহলে এটা বিশেষ্য। তাহলে এটা বিশেষ্য। তার মানে এবার দেখো, আমরা যে সম আধিকরণ, এই যে আমরা যেটা শিখলাম, সম এ অ্যাডজেক্টিভ, এন নাউন, অধিকরণ তো অধিকরণের মতো, অধিকরণ। তা দিয়ে আমরা শিখে ফেললাম যে আগের পদটা, পূর্বপদটা অ্যাডজেক্টিভ হবে, পরপদটা নাউন হবে। কেমন লাগলো নিনজা টেকনিক? শিখে ফেললাম কিন্তু খুবই সহজে। সম আধিকরণ বহুব্রীহি, সম আধিকরণ। ওয়াও। আচ্ছা, স্বাধীন বৈষ্ণব বলছে ওয়াও। বাকিদের কাদের কাদের কেমন কেমন লাগলো বলো দেখি, কেমন লাগলো? মনে রাখতে পারবো সম আধিকরণ? ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তো এইখানে যেগুলো যেগুলো টেকনিক দিয়ে মনে রাখা দরকার সেগুলোই দেখাই, বাকিগুলো তোমরা বাসায় পড়লেও পারবা। অনেক ভালো ভাইয়া, সাকিবুল ইসলাম সায়েম বলেছে। ঠিক আছে, তারপরে এবার পরেরটাতে যাই। এরপর পরেরটাতে যাই, সমানাধিকরণ তো বুঝে ফেললাম, শিখে ফেললাম, ইনশাল্লাহ আর ভুল হবে না। এরপর যাবো কই? ব্যাধিকরণে। আচ্ছা, ব্যাধিকরণ। ওকে, ফাইন। ব্যাধিকরণ কি বলেছে দেখি তো। ব্যাধিকরণে বলেছে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয়। এইটার মানে কি? আল্লাহ, মারহা বলছে নীল রঙের, মাহা বলেছে নীল রঙের নাম, তাই এটা নাউন হবে না। তোমার আসলে বাংলা ব্যাকরণে বেসিক অনেক ঘাটতি আছে। মাহা, নীল একটা বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ, এটা রঙের নাম না, এটা ইটসেলফ একটা রং। আচ্ছা, এইবার দেখি, এইবার দেখি আমরা ব্যাধিকরণটা কিভাবে মনে রাখা যায়। কি বলেছে? বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয়। কোনটি বিশেষণ না মানেটা কি? মানে হচ্ছে দুইটাই বিশেষ্য, দুইটাই বিশেষ্য। বিশেষ্যকে আমরা কি দিয়ে লিখি? এন দিয়ে লিখি, এন। আচ্ছা, এন দিয়ে লিখি, ভালো কথা। ঠিক আছে। আচ্ছা, রায়হান ইসলামকে বাকি সবাই তো বুঝছো, রায়হান ইসলাম বুঝে নাই তোমাদের বন্ধু, মনে হয় মনোযোগের একটু ঘাটতি ছিল। বাকি বন্ধুরা একটু রায়হান ইসলামকে কমেন্টে বুঝিয়ে দাও তো। আমি তোমাদেরকে আমি রায়হানকে বুঝাতে পারতাম, কিন্তু আসলে বুঝালে আমাদের যেহেতু 8-15 মিনিট ক্লাস বাকি আছে, বাকি জিনিসপত্র কভার করতে পারবো না। একটু ব্যাধিকরণটা দেখাই। তার মানে ব্যাধিকরণে দুইটাই নাউন, এটাও নাউন এটাও নাউন, পূর্বপদ নাউন পরপদ নাউন। আচ্ছা, এইবার আসো, আমার ছোটবেলা একটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা দেখি একটু, মনে আছে কিনা দেখি। পেইড কোর্সটা করলে কি আমার কলেজের হাফ ইয়ারলির সিলেবাস শেষ হবে? হাফ ইয়ারলি কেন, ফুলই তো শেষ হবে তোমার। মানে আমাদের এই যে বাংলা কোর্সটা ফুল কোর্স, এটা আলাদা সাইকেল 1 2 3 4 এরকম কিছু না। মানে একটা কোর্সেই পুরো সিলেবাস, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার। এখন আসো, আমরা যেটা শেখার চেষ্টা করছিলাম, নাম কি? নাম হচ্ছে ব্যাধিকরণ। ব্যাধিকরণ, ব্যাধি মানে কি? ব্যাধি মানে হচ্ছে ডিজিজ। আচ্ছা, একটা রোগের নাম বলি, সেটা হচ্ছে ক্যান্সার। একদম দুরারোগ্য, মরণ ব্যাধি প্রায়। ঠিক আছে, ক্যান্সার। আমরা ছোটবেলায় যারা বায়োলজি পড়েছি তারা জানি ক্যান্সারের ক্ষেত্রে হয়টা কি। সেটা হচ্ছে একটা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে থাকে। তার মানে প্রথমে মনে করো একটা কোষের মূল অংশকে কি বলে? কোষের মূল অংশকে হচ্ছে নিউক্লিয়াস বলে, নিউক্লিয়াস। সো আমি দেখি প্রথমে এটা একটা কোষ, নিউক্লিয়াস। যেটা হয় ক্যান্সারের ক্ষেত্রে, এই কোষগুলোর অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে থাকে, মানে একটার পর একটা মাল্টিপল হতে থাকে। একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াস, এখান থেকে মনে করো আরেকটা, এটা থামেই না, এটা বাড়তেই থাকে। তার মানে অনেকগুলা নিউক্লিয়াস হয়। তার মানে কি, যতগুলা কোষ এখানে দেখবা সবগুলো হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা কি দিয়ে, এন কে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করেছিলাম? এন ফর নাউন। তাহলে যদি
একটা সমাসে সবই নাউন থাকে, একটা সমাসে সব যদি নিউক্লিয়াস থাকে তাহলে সেটাকে কি বলবো? তাহলে সেটাকে আমরা ব্যাধিকরণ বলবো। কিভাবে মনে রাখবো? কারণ ব্যাধি দিয়ে একটা ডিজিজ বোঝায়, আর আমরা কোন ডিজিজটাকে আইডেন্টিফাই করেছি, কোন ডিজিজটাকে আমরা এক্সপ্লেন করছি? আমরা ক্যান্সারকে এক্সপ্লেন করছি। ক্যান্সারে যেরকম অনেক 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 নিউক্লিয়াস বাড়তে থাকে, আমাদের ব্যাধিকরণে, ব্যাধি মানে তো একটা রোগ, আলটিমেটলি ব্যাধি মানে কি? ব্যাধি মানে তো একটা রোগ, এইখানেও একই রকম ভাবে বাড়তে থাকে। ক্লিয়ার কিনা? ব্যাধি মানে অসুখ, বুঝতে পেরেছি? হ্যাঁ, মুনতাহা ইসলাম শেষ হবে, সবই সিলেবাস শেষ হবে সময় মতো। এইবার বলো এই নিনজা টেকনিকটা কেমন লাগলো? আমরা প্রথমে আমরা শিখলাম সম আন অধিকরণ। সমানাধিকরণ কিভাবে মনে রাখবো? প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর ব্যাধিকরণে কোনটা? ব্যাধিকরণে সবই সেম হবে, নিউক্লিয়াস সবই সেম হবে, এই জন্য প্রথমটাও নাউন, পরেরটাও নাউন। অনেক 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 চমৎকার। স্বাধীন বৈষ্ণব বলেছে ভাইয়া এই ক্লাস কি ডাউনলোড করা যাবে? আমি এক্স্যাক্টলি শিওর না ক্লাসটা কি ডাউনলোড করা যাবে কিনা, বাট তোমরা 10ms.com এই ওয়েবসাইটটাতে ঢুকে একটু স্ক্রল করলে নিচের দিকে দেখবা যে ক্লাস HSC 26 ফ্রি ক্লাস বুক করুন। ওইখানে ক্লিক করলে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবা রেকর্ডের অবস্থায়। নিশি বলেছে ওকে আমি ইগনোর করেছি। কেন তোমাকে ইগনোর করব? আচ্ছা, সো এই দুটো আমরা বুঝে ফেললাম, ঠিক আছে? আমরা ব্যাধিকরণটাও বুঝে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের, এবার আমরা দেখবো ব্যতিহার। আচ্ছা, এইবার এটা তোমরা বলো, এটা কি তোমরা নিনজা টেকনিক চাও নাকি চাও না? ক্লাসে অনেকে দুষ্টুমি করছো, মনোযোগ দিচ্ছ না, একটা জিনিস বোঝানোর পর বারবার বলছো ভাই আবার বোঝান আবার বোঝান। এখন তোমরা বলো যে তোমরা কি ব্যতিহারের কি নিনজা টেকনিক চাও নাকি চাও না? বলো, ব্যতিহারের কি নিনজা টেকনিক চাও নাকি চাও না? কতদিন সময় লাগবে ভাইয়া কোর্সটা শেষ হতে? টোটাল 2 বছরের সিলেবাস শেষ করব আমরা 7 থেকে 8 মাসে। 7 থেকে 8 মাস লাগবে টোটাল 2 বছরের সিলেবাস, কিন্তু বাংলা ফার্স্ট পেপার ফুল বই, বাংলা সেকেন্ড পেপার ফুল সিলেবাস। জোস ভাইয়া, ফারহানা আমরিন বলছে জোস। আচ্ছা, মাইশা সামিয়া বলছে জোস জোস। ও রিয়া দেবনাথ জোস বলেছিল। এখন আমরা কি ব্যতিহার শিখতে চাই? ব্যতিহারের নিনজা টেকনিক চাই নাকি চাই না? সায়ম বলেছে চাই। আচ্ছা, ফারহানা আমরিন বলছে চাই। দীপ বলেছে ভাই আমার কমেন্ট পড়েন না, মিথ্যা বানোয়াট কথা দীপের। আচ্ছা, সবাই বলছে আমরা চাই। ওকে, যারা মনোযোগ দিচ্ছ না তারাও বলেছে চাই, এই জন্য আমি পড়াই। ব্যতিহার কি বললাম? ব্যতিহার। আচ্ছা, আমরা আগে কয়েকটা এক্সাম্পল একটু দেখে যাই, পরে বুঝতে সুবিধা হবে। হাতাহাতি, কানাকানি, মারামারি, লাঠালাঠি, জুতাজুতি, ঠিক আছে, থাপড়া থাপড়ি, সবকিছু হচ্ছে আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাস। ইন্টারেস্টিংলি দেখো ব্যতিহার শব্দটা কি? ব্যতিহার। ওকে, দেখি ব্যতিহার নিনজা টেকনিক, কিন্তু আমার ক্লাসের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে নিনজা টেকনিক দিয়ে আমি পড়াই, যাতে আমৃত্যু মনে থাকে তোমার। যাদের শুধুমাত্র এইচএসসি না, এইচএসসির পর অ্যাডমিশনের পর চাকরি পরীক্ষা এবং আজীবন তুমি যাতে পরবর্তীতে পড়াইতে পারো এমন ভাবে পড়ানোর চেষ্টা করি। ব্যতিহার তার মানে কি? তার মানে যে হার আছে, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। তার মানে শব্দটা কি? হার আছে। কেউ হারে তখনই যখন কেউ জেতে, তাই না? কেউ তো একা হারতে পারে না, তাই না? কেউ যদি একটা যুদ্ধ হয়, এক পক্ষ হারা মানে কি আরেক পক্ষ জেতে। যদি একটা ফুটবল খেলা হয় তাহলে এক পক্ষ জেতার মানে কি আরেক পক্ষ হারে। আচ্ছা, এখন ইন্টারেস্টিংলি ব্যতিহারের ক্ষেত্রে আমরা দেখবো যে হার মানে কি? হার মানে দুই পক্ষ মিলে একই কাজ করবে, ওই যে কিছুটা আমাদের দ্বন্দ্বের মতো। কিন্তু এইখানে হার বলতে কি বোঝায়? এখানে হার বলতে বোঝায় দুই পক্ষ একই কাজ করবে। ফর এক্সাম্পল ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ হচ্ছে, মনে করো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। কে কোন দলের ফ্যান লিখে ফেলতে পারো চাইলে। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা একটা ফুটবল ম্যাচ হচ্ছে। কখনো ব্রাজিল গোল দেওয়ার চেষ্টা করছে, আর্জেন্টিনা ঠেকাচ্ছে। আবার কখনো আর্জেন্টিনা গোল দেওয়ার চেষ্টা করছে, ব্রাজিল ঠেকাচ্ছে। অর্থাৎ দুই পক্ষই একই ধরনের কাজ করছে। তুমি জিতবা নাকি তুমি হারবা সেটা ডিসাইড করার জন্য দুই পক্ষই একই কাজ করছে। কখনো ব্রাজিল ডিফেন্স করছে, আর্জেন্টিনা অফেন্স বা অ্যাটাক করছে। কখনো আর্জেন্টিনা ডিফেন্স করছে, ব্রাজিল অফেন্স বা অ্যাটাক করছে। তার মানে দুইটা পক্ষ একই ধরনের কাজ করছে।
দুইটা পক্ষ যখন একই ধরনের কাজ করে তখন কোন পক্ষটা বেশি ভালো কাজ করলো তার উপর নির্ভর করেই জয় পরাজয়টা নির্ধারিত হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে হারটা মনে রাখতে হবে। হার তখনই কারোর হার হবে যখন প্রথমত দুইটা পক্ষ থাকবে, দ্বন্দ্ব সমস্যার মতো যখন দুইটা পক্ষ থাকবে এবং দুইটা পক্ষ সিমিলার কাজ করবে। কি কাজ করবে? সিমিলার, একই ধরনের কাজ করবে, সিমিলার কাজ করবে। আচ্ছা, এইবার আমরা যদি আমাদের এক্সাম্পল গুলোর কথা একটু মাথায় নিই, আমাদের এক্সাম্পল গুলো তো ইন্টারেস্টিং। হাতাহাতি, কানাকানি, লাত্থালাত্তি হতে পারে, মারামারি হতে পারে, ঠিক আছে, জুতাজুতিও হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। হাতাহাতি, কানাকানি, তার মানে দুইটা পক্ষ আছে এখানে, দুইটা পক্ষ একই ধরনের কাজ করছে। কখনো এ হাতাচ্ছে, কখনো এ কানে বলছে, কখনো ও কানে বলছে, এরকম করে কাজটা হচ্ছে। আচ্ছা, কখনো ব্রাজিলে যাই, কখনো আর্জেন্টিনা। আচ্ছা, ঠিক আছে। বিএস মিম, জয় বিশ্বাস সবাই একদম আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে দেওয়া শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আর্জেন্টিনাই পতাকা যুদ্ধে জিতে যাচ্ছে আজকে ক্লাসে। অলরাইট, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, অবনী, সমস্যা নাই, ক্লাসের স্লাইড যদি একান্তই ডাউনলোড করতে না পারো তাহলে একটু 16910 নম্বরে কল দিলে আমি ক্লাসের স্লাইড আমাদের যে কলিং অ্যাডভাইজার তোমাদের জন্য আছেন তাদেরকে দিয়ে দিব, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবা। গোলাম সরোয়ার বাংলাদেশের পতাকা দিয়েছে, ভেরি গুড, আমিও গোলাম সরোয়ারের দলে, বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। আমরা চাইলে স্ক্রিনশট নিতে পারি, চাইলে একটু স্ক্রিনশট নিতে পারি। ওকে, রায়হান ইসলাম বলছে বুঝতে পেরেছি সম্মানিত শিক্ষক, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, স্যার কার ফ্যান, ব্রাজিল না আর্জেন্টিনা? আমি আসলে সত্যি কথা বলতে শুধু বাংলাদেশেরই ফ্যান। ঠিক আছে, নয় বহুব্রীহি পারবা, মধ্যপদ লোপী, মধ্যপদ যেটা ওই যে পড়াইছিলাম না, যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, কি পড়াইছিলাম? হাতে, এই যে হাতে পূর্বপদ, খড়ি পরপদ, হাতে খড়ি পূর্বপদ আর পরপদ, এর বাদে যা কিছু আছে দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটাই হচ্ছে আমার মধ্যপদ। এই মধ্যপদটা যদি লোপ পায় তাহলে এটাকে মধ্যপদ বহুব্রীহি সমাস করে। ঠিক আছে, প্রত্যয়ান্ত বহুব্রীহি আজকে আসলে পড়াচ্ছি না, কারণ এটাও পড়তে হলে তোমাকে প্রত্যয় পড়তে হবে আলাদা করে। আজকের ক্লাসে সেইখানে যাচ্ছি না, আমরা আমাদের পেইড কোর্সে মেইন ক্লাস এটা নিয়ে আলোচনা করব। অলুক তো আগেই পড়েছে, অলুক হচ্ছে যেখানে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায় না, পূর্বপদ থেকে যেখানে বিভক্তি লোপ পায় না সেটাকে আমরা অলুক বলি। আচ্ছা, সমাস আজীবন মনে থাকবে, স্বাধীন বৈষ্ণব বলেছে, তার মানে স্বাধীনের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সংখ্যাবাচক বহুব্রীহি যেখানে সংখ্যা থাকে, এটাও পারবো। নিপাতনের সিদ্ধ, এগুলো আসলে আলাদা করে মুখস্থ করতে হবে, সত্যি কথা বলতে এগুলো সিবিকেএম করবা। সিবিকেএম মানে কি? চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা, সিবিকেএম, চোখ বন্ধ করে মুখস্থ। ঠিক আছে, আচ্ছা, দেখি এইটা পারি কিনা। গল্প প্রেমিক শব্দটি কোন সমাস? পোল দেই, একটা কুইজ দেই, গল্প প্রেমিক কোন সমাস? অলরাইট, সো পোলটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিলাম পোলটা। বলো এবার, গল্প প্রেমিক কোন সমাস? ক্লাস কখন শেষ হবে? ক্লাস শেষ হবে আর 5 মিনিট লাগবে। আজকে মনে আর নতুন কিছুতে গেলাম না আমরা। আজকে ক্লাসে হয়েছে কি, শুরু থেকে আবারও বলি, এরকম ব্রড ক্লাসগুলোতে তোমরা চেষ্টা করবে একটা এক্সাম্পল, ভাইয়া এই একটা জিনিস ভাই প্লিজ বুঝান, এইটা আমরা করব না। কারণ হচ্ছে ক্লাস আসলে ওভারঅল কি পড়ানোর পরিকল্পনা আমার আছে এটা তো আমি জানি। এই জন্য আমি জানি যে রাজমিস্ত্রি
এটা হয়তো বা তোমার পরীক্ষায় আসবেও না। কিন্তু ওই রাজমিস্ত্রি নিয়ে যদি বসে না থাকতাম আমরা আজকে ক্লাসে, তাহলে হয়তো আজকে উপমান আর উপমিত কর্মধারয় সমাসটা ক্লিয়ার করতে পারতাম, যে দুটো খুবই ইম্পর্টেন্ট। আমি এটা পেন্ডিং রাখছি তোমাদের জন্য। উপমান আর উপমিত হয়তো বা আরেকদিন অন্য কোনো ফ্রি ক্লাসে অন্য কোনো সময় হয়তো বা পড়াবো। পেড কোর্সে তো পেড ক্লাসে তো অবশ্যই অবশ্যই পড়াবো। কিন্তু একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, একজন টিচার যিনি ক্লাস নিতে আসেন তার কাছে কিন্তু পুরো ক্লাসটার আইডিয়া আছে, যে আমি জানি যে আজকে ক্লাসে টোটাল এতটা স্লাইড আছে, এই টপিক আছে, এই প্রশ্ন আছে, আমি জানি এইখানে আমি বেশি ফোকাস করতে চাই, এখানে আমি কম ফোকাস করতে চাই। অফেন টাইম স্টুডেন্টদের কাছে এই বার্ডস আই ভিউটা না থাকার কারণে যেটা হয়, স্টুডেন্টরা, তোমাদের দৌড় দিচ্ছি না, এটা ওভারঅল স্টুডেন্টদের ফিচার, ছোটখাটো জিনিস নিয়ে তারা আঁকড়ে ধরে বসে থাকে, যে ভাই না এই জিনিসটা না বুঝাইলে আজকে আমরা ভাত খাবো না, অথবা এই জিনিসটা না বুঝাইলে এটা আবার বোঝান, আবার বোঝান, আবার বোঝান, আবার বোঝান, চলতে চলতে যেটা হয় যে আমরা ক্লাসের ইম্পর্টেন্ট টপিক, আজকে কিন্তু সত্যি কথা আমার নিয়ত ছিল যে উপমান আর উপমিত কর্মধারয় সমাস আলাদা করে বুঝাবো, কারণ এখান থেকে প্রতি বছর অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসে, প্রতি বছর। বাট আজকে সময় স্বল্পতার জন্য শেষ করতে পারছি না, অন্য কোনো সময় যদি সময় আর সুযোগ হয় অবশ্যই ইনশাল্লাহ পড়াবো, বাট আজকে হয়তো বা পারছি না আর কি। ঠিক আছে, তো তোমাদের জন্য মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ক্লাস করার সময় ক্লাসের ফ্লোটা একটু বুঝতে হবে। যে মনে করো একটা জিনিস আমি পড়াইছি, পড়ানোর পর হয়তো চলে গেছি ওখান থেকে, ঠিক আছে, এখন 100 জনের মধ্যে হয়তো 99 জনই জিনিসটা বুঝছে। এখন অবভিয়াসলি তোমার এটা রাইট আছে যে হ্যাঁ ভাই আমাকে ওইটা বুঝান, এটা বুঝান। কিন্তু কথা হচ্ছে যে যদি বেশিরভাগ স্টুডেন্টই জিনিসটা বোঝে আর তুমি না বুঝো, মোস্ট প্রবাবলি তুমি যখন বোঝানো হচ্ছিল তখন মনোযোগটা প্রপারলি দাও না। এটা দোষের কিছু না, মনোযোগ অনেক সময় আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যেতেই পারে, কিন্তু আমরা তখন জোরাজুরি করবো না ভাইয়া এটা আমাকে আবার বুঝায় যাইতেই হবে, ঠিক আছে, এইটা আমরা করবো না। এটা করলে আমাদের সার্বিকভাবে আমরা ক্লাসটা শেষ করতে পারি না। হ্যাঁ, পরবর্তীতে তো আরো অনেক অপশন আছে, তোমরা আমাদের পেইড গ্রুপে পোস্ট করতে পারো, ফ্রি গ্রুপে পোস্ট করতে পারো, অনেকগুলো জায়গা আছে। আমরা ছোট ছোট যে প্রশ্নগুলো, যে ভাইয়া এই শব্দটার অর্থ কি, মনে করো যে ভাইয়া নীল কেন বিশেষণ হলো, এখন আজকের ক্লাসের জন্য নীল কেন বিশেষণ হলো এটা এক্সপ্লেইন করতে গেলে আমি যেই সময়টা নীল কেন বিশেষণ হবে এইটার উপর দিব, ওই সময়তে আসলে আমার অন্য কিছু পড়ানোর প্ল্যান ছিল, ওই সময়তে আমার অন্য ইম্পর্টেন্ট ক্লাসের সাথে রিলেভেন্ট টপিক কভার করার কথা ছিল, তাই না? এই জিনিসগুলো একটু মাথায় রাখবো এরপর থেকে, ঠিক আছে? এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তাহলে আমাদের ক্লাসগুলো ওভারঅল ভালো হবে। আচ্ছা, এইবার আমরা দেখে নেই তো আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে? ফার্স্ট হয়েছে নাফিসা তাবাসসুম, সেকেন্ড হয়েছে আফনান ইয়ারা, এবং থার্ড হয়েছে ইশরাত জাহান ইফা। ভেরি ভেরি গুড, ঠিক আছে, ভেরি ভেরি গুড, অল রাইট। সো আমাদের কিন্তু আজকে ক্লাসের মোটামুটি সময় শেষ। আমি আজকে তোমাদেরকে কি কি পড়াবো বলে প্ল্যান করে এসেছি, তোমরা যদি একটু দেখো। আজকে প্ল্যান ছিল এগুলো পড়ানোর, আসলে সবাইকে সবকিছু বোঝাতে গিয়ে আসলে অনেক কিছু মিস করতে হয়েছে আর কি। আর এগুলো তোমাদেরকে ক্লাসে পড়ানোর প্ল্যান ছিল না, এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার প্ল্যান ছিল যে তোমরা এগুলো পড়বে। এগুলো থেকে তোমার এইচএসসি তে মূলত একটা শব্দ দিবে, তোমাকে বলবে ব্যাস বাক্য আর সমাসের নাম লিখো, এটা লিখলেই হবে। হ্যাঁ, সো এইচএসসির জন্য এই পার্টটা একটু পড়তে হবে। বাট একটা একটা সুখবর তোমাদের দিয়ে দিই, এইচএসসির জন্য তোমাকে মূল ক্যাটাগরিটা লিখলেই হবে, ষষ্ঠী তৎপুরুষ না লিখলে হবে, শুধু তৎপুরুষ লিখলে হবে, নয় তৎপুরুষ লেখা লাগবে না, শুধু তৎপুরুষ লিখলে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? সবগুলোর ক্ষেত্রে শুধু মেইন যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা লিখলেই তুমি নম্বর পাবা। বাট এখন এগুলো বাদ দেওয়া আমি রিকমেন্ড করি না, কারণ তোমার অ্যাডমিশনে আবার এটা লাগবে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আপনার হাসি অনেক সুন্দর, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সো আমাদের মোটামুটি ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাস নিয়ে ক্লাসটা কেমন লাগলো তোমাদেরকে বলো। আর হচ্ছে তোমাদের বন্ধুদেরকে বলতে বলেছিলাম যে আমরা কিন্তু চমৎকার ভাবে ক্লাস শুরু করে দিয়েছি 10 মিনিট স্কুলে, এইচএসসি 26 ব্যাচ, কলেজের সাথে সাথে, কলেজের পাশাপাশি, এবং কিছু কিছু ক্ষেত্রে কলেজের আগে আগে আমরা ক্লাসগুলো শুরু করে দিয়েছি। সমাস হয়তো বা তোমরা কলেজে আরো অনেক পরে পড়বা, কিন্তু যখন পড়াবে তোমার টিচাররা তখন তুমি অলরেডি সমাসের বস হয়ে বসে আছো, এবং চিন্তা করো ক্লাসের সব প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো, তাই না? তো বন্ধুদেরকেও আমন্ত্রণ জানিও আমাদের ক্লাসে জয়েন করার জন্য। ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশ 2.0 সবচেয়ে বড় ক্লাসরুমটা গড়ে তুলতে পারবো। লেকচার শিট প্রিন্টেড এখন তো অগাস্ট মাস চলছে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি 15 থেকে 20 তারিখ আমাদের টার্গেট সেপ্টেম্বর মাসে। তোমরা হয়তোবা ফার্স্ট সেমের পোস্ট দেখেছো, গতকাল রাত 3টা 4টা পর্যন্ত আমরা কাজ করছিলাম লেকচার শিট নিয়ে, মানে উইকেন্ড বা
শুক্র শনি সাধারণত যে আমরা ছুটি কাটাই সেই ছুটিগুলো আমরা কাটাচ্ছি না, সেই ছুটিগুলো আমরা বিসর্জন দিচ্ছি তোমাদের জন্য, যাতে করে আমরা একদম নির্ভুল লেকচার শিটটা তোমাদের হাতে পৌঁছে দিতে পারি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে তোমাদের দেওয়ার জন্য। আন্তরিকভাবে দুঃখিত, দেশের সার্বিক পরিস্থিতির জন্য আমাদের এখানে কিছুটা দেরি করতে হয়েছে, কিন্তু তারপরেও আমাদের যারা টিমের যারা ছিল তাদের নিরাপত্তাটা আমাদের জন্য সবচেয়ে বড়, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়, তাদের নিরাপত্তা কোনোভাবে মানে স্যাক্রিফাইস করে আসলে আমরা লেকচার শিটে কাজটা করতে চাইনি। ইউ অল আন্ডারস্ট্যান্ড। অনেক ভালো লেগেছে। সোহেল বলছে ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ক্লাসে বোঝানোর জন্য। ফারিহা মিম বলেছে ভালো, অনেক ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে ক্লাসটা করার জন্য। সমাসের আরো টপিক আছে, সেই টপিকগুলো আমরা পরবর্তীতে পেইড ক্লাসে, মেইন ক্লাসে আলোচনা করব। আর যদি তোমাদের ক্লাসটা কেমন লেগেছে এটা তোমরা লিখে জানাবা। কোথায়? এটা তোমরা দুইটা জায়গায় লিখে জানাতে পারো আজকের ক্লাসের রিভিউটা। একটা হচ্ছে 10ms, একটা হচ্ছে 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপ, আরেকটা হচ্ছে এইচএসসি 26 ফ্রি A+ প্রিপারেশন, দুইটাই ফ্রি গ্রুপ। এটা আমাদের নতুন গ্রুপ, এই গ্রুপটা আমরা নতুন খুলেছি। এই যে এইচএসসি 26 ফ্রি A+ প্রিপারেশন গ্রুপ, এই গ্রুপটা আমরা নতুন খুলেছি। এই গ্রুপটাতে তোমরা আজকে ক্লাসের রিভিউগুলা সাবমিট করতে পারো, যে আজকে ওভারঅল ক্লাস কেমন লেগেছে। তোমাদের বাকি বন্ধুদেরকেও এই গ্রুপটাতে ইনভাইট করতে পারো, কারণ আমাদের 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপটাতে সকল ব্যাচের স্টুডেন্টরাই রয়েছে, কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র তোমাদেরকে স্পেশাল প্রেফারেন্স দিতে গিয়ে আমরা শুধুমাত্র এইচএসসি 26 এর একটা ফ্রি গ্রুপ খুলেছি, একটা ফ্রি গ্রুপ খুলেছি। এই পাবলিক গ্রুপে তোমরা সকল বন্ধুদেরকে ইনভাইট করবা। অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আবারও শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।